সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের অন্যদৃষ্টি পডকাস্টের আরেকটি নতুন এপিসোড আজকে শুরু করতে যাচ্ছি। আমি আছি আপনাদের সাথে অন্যদৃষ্টি পডকাস্টের পক্ষ থেকে মির্জা আহমদ শরীফ, এবং আমার সাথে আছে আহমেদ, অন্যদৃষ্টি পডকাস্টের একজন হোস্ট। এবং আজকে আমাদের সাথে আমরা আমাদের এপিসোডে আমন্ত্রণ জানিয়েছি দুইজন অতিথিকে, এবং দুজনকেই ধন্যবাদ এবং আপনাদেরকে আজকে এই এপিসোডে জয়েন করার জন্য। আমাদের সাথে আছেন ডক্টর সৈয়দ হারুন। ডক্টর সৈয়দ হারুন, প্রফেসর অফ ফাইন্যান্স অ্যাট ইউনিভার্সিটি অফ Texas at San Antonio. Texas A&M at San Antonio. Right, I apologize for that. Texas A&M at San Antonio. আর হায়দরি ভাই তো আমাদের সাথে কত এপিসোডে উপস্থিত ছিলেন। হায়দরি ভাই হচ্ছে সেন্ট এডওয়ার্ডস ইউনিভার্সিটিতে ইকোনমিক্সের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমরা আমাদের আজকের আলোচনার টপিকস কিছুটা সাজিয়েছি যে বাংলাদেশে আমরা বর্তমানে 5ই আগস্টের পর থেকে যে ধরনের সংস্কার এবং হচ্ছে গণতন্ত্রের ব্যাপারে বা বিভিন্ন ধরনের সরকারের পক্ষ থেকে 6টি কমিশন করে দেওয়া হলো, কিভাবে কি সংস্কার সরকার করতে চাচ্ছে তাদের এই অন্তর্বর্তীকালীন সময়টাতে, সেটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। কিভাবে ভোটিং প্রসেসটা হবে, ইলেকশনটা কিভাবে হবে, কিভাবে হচ্ছে গণতান্ত্রিক যে গভর্নেন্স সিস্টেম সেটা কেমন হবে, এইটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে কিছুটা আজকে জানার চেষ্টা করব যে বাংলাদেশের দীর্ঘমেয়াদে কিভাবে আমরা এই যে সংস্কারের প্রক্রিয়াটা চলমান, এটাকে আমরা কিভাবে এনশিওর করতে পারি যে দীর্ঘমেয়াদে আমাদের এইটা থেকে ভালো কিছু আউটকাম হবে অর্থনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা হয়তো মূল আলোচনা করব। তো আমি শুরু করতে চাই একেবারে শুরুতে। এইবার যে ইকোনমিক্সের নোবেল প্রাইজ পেলেন ড্যারেন অ্যাসিমোগলু, ওনাদের একটা বই হোয়াই নেশনস ফেইল, সেটার যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টটা হচ্ছে যে একটা রাষ্ট্র কখন ফেল করে এর একটা বড় কারণ হচ্ছে ইনক্লুসিভ বা এক্সট্রাকটিভ যে ইনস্টিটিউশনস, তারা যখন ফেল করে তখন হচ্ছে একটা রাষ্ট্র ফেল করার দিকে আগায় যায়। তো এই বিষয়টা নিয়ে আমি হয়তো ডক্টর সৈয়দ হারুনের কাছ থেকে প্রথমে শুরু করব, যে কিছুটা জানতে চাবো যে এইটা বাংলাদেশে কতটুকু কার্যকরী, বা বাংলাদেশেও কি আসলে তাই হয়েছে কিনা, যে ইনস্টিটিউশনগুলো ফেল করার ফলে কি আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা ফেল করলো, এবং ভবিষ্যতে যদি আমরা দীর্ঘমেয়াদে টেকসই একটা গণতন্ত্র দেখতে চাই তাহলে কি আমাদেরকে এই ইনস্টিটিউশনগুলোকে এক্সট্রাকটিভ থেকে ইনক্লুসিভে নিয়ে যেতে হবে কিনা, বা এই আইডিয়াটা কতটুকু কার্যকরী? Well, thanks. I'm not an expert on development as much, but like everyone else, I'm interested, especially because Bangladesh থেকে যেতে এসেছি, I'm always interested in the ideas of development. এবং আচমগুলোর যে আইডিয়া যে ডেভেলপমেন্ট হওয়ার জন্য, স্পেশালি দ্য কান্ট্রিজ দ্যাট ডেভেলপ ওভার টাইম ইন দ্য লং রান, তাদের একটা ইনস্টিটিউশনাল সেট আপ থাকতে হবে। যদি ইনস্টিটিউশনগুলো ইনক্লুসিভ হয় অ্যাজ অপোজ টু এক্সট্রাকটিভ, এবং ইনফ্যাক্ট আমরা আলটিমেটলি তাই দেখেছি যে যখন একটা অটোক্রেটিক গভর্নমেন্ট থাকে, ওয়েদার ইটস এ মিলিটারি অটোক্রেসি, আমরা বাংলাদেশের কনটেক্সটে বলতে পারি এরশাদ রেজিম, অথবা সো কল্ড অটোক্রেসি থ্রু ইলেকশন, আই গেস, আমাদের দেশে যেটা গত 10-15 বছরে আওয়ামী লীগের গভর্নমেন্টের আন্ডারে ছিল, যে বেসিক্যালি এই ধরনের সিচুয়েশনে পলিটিক্যাল ইন্টারেস্টের কারণেই গভর্নমেন্টগুলা, mostly because of our corruption and not having institution, law and order, বিচার বিভাগের স্বাধীনতা, all these big issues, যেহেতু it doesn't work, and then of course politicians and everyone else, including businessmen, they become close to the politicians and try to basically get the rent. This is the whole old school rent-seeking activity. So in a sense, Asimgluর কথাটা খুব যে নতুন কিছু তা না, economics at least, but at least their focus is on that if a country doesn't develop institutions that has inclusiveness, then the country in the long run doesn't succeed. এবং ডেমোক্রেসি বলি বা জনগণের উন্নতি বলি, it doesn't happen. এবং we can see the examples in different countries. আমরা যেমন মিডল ইস্টে গত কিছুদিন আগে যে স্প্রিং what was the called spring revolution,
Arab Springs, right? But Arab Springs. what did we see at the end, at the result of that? Ultimately, almost every country, if I'm not mistaken, has gone back to some sort of an autocratic form, mostly because, again, the same thing that মানে এরা student at least at this point এবং young people revolted against the existing autocracy, but then the autocracy, because it's already kind of a systematic and extractive, that they eventually got to that power. Now it is possible যে বাংলাদেশে সেই জিনিসটা হতে পারে, but one of the আশার আলো that আমি বলবো যে আমি দেখি বাংলাদেশের বেলায় that's different from say the Middle Eastern countries is that Bangladesh already has a long history of fighting towards democracy. এবং আমাদের শুধু এটা আজকের না, we had kind of, you can say আমরা এক স্টেপ আগে যাই, দুই স্টেপ পিছনে যাই maybe, but we can decide exactly how, but at least আমাদের একটা লং হিস্ট্রি আছে যে we have been fighting against this for a long period of time. এবং সেই দৃষ্টি থেকে আমি মনে করি যে আমাদের চান্স আছে, this is another chance that we got where we can go a few step further if we আমরা ওই ইনস্টিটিউশন গুলো ডেভেলপ করি। আমাদের যে রিফর্মের কথা আমরা বলছি, যে সংস্কারের কথা বলছি, এটা যদি আলটিমেটলি আমাদের ইয়েকে চেঞ্জ করতে পারে, সিস্টেমটাকে চেঞ্জ করতে পারে, দেন ইট উইল বি সাস্টেনেবল। বাট আমরা যদি ওই সিস্টেম চেঞ্জ করি, বাট দেন whoever new political power comes into power and then they go do the same old thing, well, we will আমাদের ইয়েটা হবে না। বাট at least I see a chance যে আমাদের দেশে এখন যেহেতু একটা মুভমেন্টের কারণে আমরা অ্যাটলিস্ট একটা অটোক্রেটিক গভর্নমেন্টকে রিমুভ করতে পারছি, যেটা again it's I see it as a long line of history যে আমাদের দেশে fight towards democracy এবং hopefully inclusive institution, and if we can create the inclusive institution we will be able to sustain it. I think that's আমার পার্সপেক্টিভ আর কি এই বিষয়ে। এর পরিপ্রেক্ষিতে আমি ডক্টর হারুনকে ডক্টর হায়দারিকে প্রশ্ন করতে চাচ্ছি। আমরা এখানে কেউই জেনজি না, তো আমরা আমাদের would not be the first interim government, or especially যদি বলি যে কেয়ারটেকার গভর্নমেন্ট, যেটা 2 বছর আমরা যখন 0608 এ যখন দেখেছিলাম, তখনও একটা পলিটিক্যাল পার্টির ডিমান্ড ছিল ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, দে কোয়েশ্চেন ইন্টিগ্রিটি অফ দ্য ইলেকশন আন্ডার দ্য বিএনপি এন্ড জামাত। তো তখন আমাদের একটা কেয়ারটিক একটা এনভায়রনমেন্টে আসছিল। এইবার যেটা আমরা দেখতেছি, হাউ ইজ দ্যাট, এই ইন্টারিম গভর্নমেন্টটা কি আমরা কি অলরেডি এক্সপেক্ট করতেছি, মানে জানি যে এটা ডিফারেন্ট, নাকি এক্সপেক্ট করতেছি এটা ডিফারেন্ট হবে দিস টাইম? থ্যাংক ইউ। মানে লাস্ট টাইমেও কিন্তু আমি যেটা বলতেছি, আওয়ামী লীগও যদি এসে থাকে 2009, তারা কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনেই এসেছে, মেজরিটি ভোট, মেজরিটি সবকিছু এই এসেছে। আচ্ছা, আমি কোয়েশ্চেনের অ্যান্সারটা দুই ভাবে দিই। একটা হচ্ছে ফার্স্ট আমরা একটু হিস্টোরিক্যালি দেখি, হ্যাঁ, যে বাংলাদেশের প্রফেসর হারুন খুব সুন্দর একটা কথা বলছেন যে উনি বাংলাদেশের ব্যাপারে আশাবাদী, আমিও আমরা সবাই বাংলাদেশের ব্যাপারে আশাবাদী, যে আরব বসন্ত ফেল করার পিছনে ছাত্ররা তখন আন্দোলন করলো, তারপরে এটা আবার সেই আগের জায়গায় ব্যাক টু স্কোয়ার ওয়ান। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি হিস্টোরিক্যালি দেখি, 52 ভাষা আন্দোলন, সেটা ছাত্ররা ইয়ে করেছে। আমাদের স্বাধীনতার যে আন্দোলনটা, ওটার শুরুটাতেও ছাত্রদের ভূমিকা একটা বড় ভূমিকা আছে। পরবর্তীতে সেটা ইতিহাস অন্যভাবে অন্য দলীয়ভাবে দেখা হয়েছে, সেটা তারা যে দল করেন তারা সেটা ইয়ে করেন, কিন্তু অবজেক্টিভলি বাংলাদেশের হিস্ট্রিতে দেখলে ছাত্রদের একটা ভূমিকা আছে। 90-এর যে আন্দোলন ছিল সেটাও কিন্তু ছাত্র, আমার মনে হয় প্রফেসর হারুন আমাদেরকে আরো ভালো করে বলতে পারবেন যে 90-এর আন্দোলনটা মূলত কিন্তু ঢাকার ছাত্ররাই মূলত লিড নিয়েছিলেন, এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট। মানে আমি তখন অনেক ছোট, এই জন্য আমি অনেক ছোট বলবো না, আমি ক্লাস 7-এ পড়ি, তখন ক্যাডেট কলেজে যেহেতু পড়েছি, বাইরের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমার জানার সুযোগ ছিল না। তো আমি প্রফেসর হারুন স্যার পরে যখন এটা নিয়ে কথা বলবেন, তখন হয়তো উনি আরেকটু বলতে পারবেন। তো আবার আমরা সেই কন্টিনিউটিতে 90-তে হলো, 2007-এ আমরা কিন্তু আবার রিপিটিশন দেখলাম, 2023-এ এসে আবার আমরা কিন্তু একই ধরনের একটা রিপিটিশন আসলো, একটা পেলাম, তাই না? তো এখানে এই যে প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা যদি একটু দেখি যে 52, 71 এটা একরকম, কিন্তু 90, 2007 এবং 2024 এরা কিন্তু একটা কমন স্ট্রিমে আছে, কারণ আমরা একটা ডেমোক্রেটিক সিস্টেম চাচ্ছি। তার মানে আমরা সেই ডেমোক্রেসিটা পাচ্ছি না।
হ্যাঁ, এবং আপনি ঠিকই বলেছেন 2009 তো আওয়ামী লীগ মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছিল। একই কথা 1990-এ কিন্তু বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে আসছিল, তাই না? এবং আবার আমরা যদি অ্যাটলিস্ট 90-তে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে আসলো, তখন কি হলো যে মাগুরায় ইলেকশন হলো বোধহয় 1994 সালে। সেই নির্বাচনটা যখন প্রশ্নবিদ্ধ হয়ে গেল, তখন কিন্তু আওয়ামী লীগ এবং বিরোধী দলে যারা ছিলেন তারা এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেন, ঠিক আছে? এবং সেই আন্দোলনে কিন্তু আওয়ামী লীগ এবং জামাত একসাথেই ছিল। এবং অনেকে বলেন যে 1990-এর যে তত্ত্বাবধায়ক সরকারের সে আইডিয়াটা, ফর্মুলাটা, ওইটা নাকি জামাতের কাছ থেকে এসেছিল। আমি জানি না, এটা প্রফেসর হারুন আমাদেরকে আরো ভালো করে বলতে পারবেন, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু আমি যে পয়েন্টটা করতে চাচ্ছি যে 90-এ এবং তখন একটা 96 সালে একটা নির্বাচন হলো, এবং সেই নির্বাচনের জিতে যেভাবেই করে হোক ওটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল, এবং বিএনপি এসে সংবিধান সংশোধন করে এই তত্ত্বাবধায়ক সরকারের আইডিয়াটাকে আমাদের কনস্টিটিউশনের পার্ট করে নিলেন, ঠিক আছে? পরবর্তী তখন কিন্তু আওয়ামী লীগ এটার পক্ষে, কিন্তু আওয়ামী লীগ যখন 2009 সালে এবং আসলে এখানে একটু পলিটিক্যাল কনটেক্সট থাকা দরকার। 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারটা হলো, ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ, এবং তার আন্ডারে যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল সেটা কিন্তু ব্যর্থ হয়েছিল, সেটা কিন্তু নির্বাচন করতে পারে নাই। পরবর্তীতে সেই তত্ত্বাবধায়ক সরকার পদত্যাগ করার পরে একটা অভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থান বা যেভাবে বলি সেভাবে, আর একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার 2 বছরের জন্য আসলো, নির্বাচন করলো, নির্বাচন করার পরে আওয়ামী লীগ আসলো। কিন্তু আওয়ামী লীগ এসে কি করলো? আওয়ামী লীগ এসে কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার যেটা তারা সাপোর্ট করলো 1996 সালে জামাতের সাথে করে, তারা কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারটাকে মানে কনস্টিটিউশন থেকে সরিয়ে দিল, কনস্টিটিউশন আবার অ্যামেন্ডমেন্ট করে। হ্যাঁ, আবার আপনি যদি আরেকভাবে দেখেন যে 2007 সালে যে 2006 সালে যে তত্ত্বাবধায়ক সরকারটা হয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারটা ফেল হওয়ার দায়টা কার? ঠিক আছে, সেই দায়টা কিন্তু আপনি কিন্তু সাধারণ মানুষের উপরে দিতে পারবেন না, সেই দায়টাকে নিতে হবে বিএনপি এবং জামাত। হ্যাঁ, কারণ তারা সরকারে ছিল তখন। ইয়াজউদ্দিন আহমেদ সহ অন্যান্য যাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল ওই সময়, আপনারা যদি ইতিহাসগুলো দেখেন, সময়টাকে দেখেন, যে আমাদের যে ইলেকশন কমিশন ছিল, পাবলিক সার্ভিস কমিশন ছিল, দুর্নীতি দমন কমিশন ছিল, আমাদের যে কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেলস অফিস ছিল, যতগুলো ইনস্টিটিউশনস অ্যাকাউন্টেবিলিটি আছে, প্রত্যেকটা কিন্তু ওই সময়ে আপনার এই যারা বিএনপি এবং জামাতের লোকজন ছিল, এবং পরবর্তীতে তাদেরকে সরে যেতে হয়েছিল। এবং আমরা 2007-এর পর আওয়ামী লীগ যখন আসলো, এখন সেটা কি হলো? সেটা তো আর নাই এখন আর অংশ, কিন্তু ওই যে ইনস্টিটিউশন গুলো কিন্তু দখল হয়ে গেছে, দখল কিন্তু চলছে, তাই না? তো সেখানে কিন্তু কোনো ধরনের আসে নাই। তো আমার যেটা মনে হয় যে আমরা কেন এই বিশেষ সাইকেল থেকে বের হয়ে আসতে পারতেছি না, বারবার কেন আমরা আবার ওই আন্দোলনের দিকেই যেতে হচ্ছে, মানুষকে কেন রাস্তায় নামতে হচ্ছে? এটার পিছনে আমার মূল অবজেক্ট এটা হচ্ছে যে আমাদের যে দুইটা বড় রাজনৈতিক দল আছে, বিএনপি এবং আওয়ামী লীগ, এদের দুইটা দলই হচ্ছে পারিবারিক একটা রাজনৈতিক দল। এবং এখানে পারিবারিক এই যে যারা আওয়ামী লীগ তো গত আমার কাছে মনে হচ্ছে 10 বছরে এটা আওয়ামী লীগ থাকে না, এটা শেখ হাসিনা এবং তার পরিবারের লোকজন বিভিন্ন পদে আসেন, ওনাদেরই দল। আমরা এমন একই কথা প্রযোজ্য যে আপনার এক একজন পরিবারের মানে এক একজন ব্যক্তির সাথে সম্ভবত এক একটা বিভাগ ভাগ করে দেওয়া ছিল, এক্স্যাক্টলি, তারা কন্ট্রোল করতেন। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশে যে ইনস্টিটিউশন গুলো তৈরি হতে পারে না, এর অন্যতম বড় কারণ হচ্ছে এই যে দুইটা দল, এই দুইটা বড় দল, এরা নিজেরা গণতান্ত্রিক না, এবং এদের দলের অভ্যন্তরে কোনো গণতান্ত্রিক প্র্যাকটিস নাই। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি এখন বন্ধ করছি কারণ আমি অনেক বেশি কথা বলে ফেলছি। আই শুড লিভ ইন দ্য আমরা এটা নিয়ে আমার মনে হয় এই বিষয়টা আমার ব্যক্তিগত যুক্তিগুলো হচ্ছে আমি আস্তে আস্তে হয়তো সবার সামনে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই অবশ্যই। আমি হয়তো আপনার কাছেই জানতে চাই যে আমরা তো বোঝার চেষ্টা করতেছি যে আগে কেন ফেল করলো, বা আগের চাইতে এখনকারও যে সিচুয়েশন ভেরি সিমিলার হতে পারে কিনা। তো সেখান থেকে যদি আপনার কাছ থেকে সাজেশন চাওয়া হয় যে আসলে আমাদের কোন দিকগুলোতে নজর দেওয়া উচিত, কোন জায়গাগুলোতে আমরা হচ্ছে স্পেশালি এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো যে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, মানুষ দুর্নীতি করার সুযোগ পাবে না, বা ল অ্যান্ড অর্ডার হচ্ছে প্রপারলি মেনটেন হবে। এইখানকার এই জিনিসটা আমরা কিভাবে পাইতে পারি, বা এটা এখানে এটা এনশিওর করার উপায়গুলো কি, এটা আমরা দুজনের কাছে জানতে চাবো। প্রথমে হয়তো ডক্টর হায়দরি ভাই যেহেতু বলছিলেন, আপনি যদি একটু বলেন ছোট করে, তারপর আমরা ডক্টর ছোট করে আমি বলবো যে আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আগে ফাংশন করতে হবে। যে আমরা যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাচ্ছি, হ্যাঁ,
তারা যদি তাদের কাজটা করতে পারেন এবং আমরা যদি এটা এনশিওর করতে পারি যে একটা আমি একজন লোককে ভোট দিয়ে সংসদে পাঠাইছি, সে কাজ করতে পারে নাই, পরের বছর আমি যেহেতু সঠিকভাবে ভোট দিতে পারি, ওকে যদি আমি সরাইতে পারি যে আপনি কাজ করতে পারেন নাই, আপনি ব্যর্থ হয়েছেন, আমি অন্য আরেকজনকে ভোট দিয়েছি, এই ট্রানজিশনটা যদি আমরা অ্যাটলিস্ট ইয়ে করতে পারি, একদিনে হয়তো হবে না, কিন্তু আগামী 10-15 বছরে একটা জায়গায় আমরা পৌঁছাবো। আমার কাছে মনে হয় এইটা সবচেয়ে সবচেয়ে আগে যেটা দরকার, যেটা একটা গণতান্ত্রিক প্রসেস এবং এটা একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ারের ইয়েতে থাকতে হবে। বিএনপি এবার ক্ষমতায় আসলো, তারপর এবার তারা ফেল করলো, তারা যারা জিতছে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা চলে গেল, এবং এই প্রসেসটা কন্টিনিউ হবে। এটা হচ্ছে একটা আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে। কিন্তু এইটা যে এনশিওর করবে যে ইলেকশন কমিশন, সেখানে তো আমরা এটা কিভাবে বিশ্বাস করবো যে পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়া যে সরকার আসবে তারা একইভাবে, যে সংবিধানে যাই লেখা থাকুক, তারা ইলেকশন কমিশনকে একটা কি বলবো আগের মতোই করার চেষ্টা করবে, প্রভাবিত করার চেষ্টা করবে, নিজেদের কাজে লাগানোর চেষ্টা করবে। তো সেই জায়গাটা আমরা হচ্ছে কিভাবে তাহলে মানে এনশিওর করতেছি, এটা আমি ডক্টর হারুনের কাছ থেকে হয়তো শুনতে চাবো আগের প্রশ্ন সহ। ওয়েল আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের আলটিমেটলি লং রানে একটা ইনস্টিটিউশন গুলোকে ডেভেলপ করতে হবে। ইনস্টিটিউশন বলতে আমি বোঝাচ্ছি আমাদের বিচার বিভাগ, যে হ্যাভ টু বি একটা সেপারেট ইনস্টিটিউশন থাকতে হবে। আমাদের ল অ্যান্ড অর্ডার, পুলিশ ফোর্স, যে বাংলাদেশে সবকিছুতেই দুইটা জিনিস খুব ইন্টিগ্রেটেড, যেটা আমাদের সবগুলোকে প্রবলেম করে। সেটা হচ্ছে যে এটা আমরা বিচার বিভাগ বলি, বলি, ইভেন আমলাতন্ত্র, সবগুলোতেই এক হচ্ছে যে করাপশন, দ্যার ইজ দ্য মানি, আর একটা হচ্ছে পাওয়ার, যে যারা এগুলোতে আছে দে ক্যান ইউটিলাইজ দ্য পাওয়ার। এবং আমরা বাংলাদেশ, আমরা ইন জেনারেল সবকিছুতে দেখি, এবং আই থিঙ্ক উই অল হ্যাভ আওয়ার ওন এক্সপিরিয়েন্স। বাংলাদেশে যদি আমরা কিছু করতে চাই, আনলেস ইউ হ্যাভ ওয়ান অফ দ্য টু অর বোথ, যে হয় পাওয়ার আছে অথবা পাওয়ারের সাথে কানেকশন আছে, দ্যাটস দ্য থিং, অথবা টাকা আছে এবং টাকা দিয়ে পাওয়ারের সাথে কানেকশন কেনা যায়, দ্যাটস দ্য টু থিং দ্যাটস করাপ্টস এভরিথিং ইন আওয়ার সিস্টেম। এবং এই জিনিসটাকে সামহাও মানে আমাদেরকে ইয়ে করতে হবে, এবং সেটা করতে হলে উই নিড এ ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ ফোর্স এবং ল অ্যান্ড অর্ডার ফোর্স, যে যারা দে আর সেপারেট ফ্রম ইনফ্লুয়েন্স অফ দ্য পলিটিশিয়ানস। Now that's a tall order, বিশেষ করে বাংলাদেশের যে সিচুয়েশন, এবং এটা শুধু বাংলাদেশ না, টু বি ফ্র্যাঙ্ক, if you look at the global situation, যে most less developed countries say that's a problem. Now fortunately, মানে some of us, আমরা বাইরে থাকি, we see a different system which kind of gives us a hope, যে আসলে পুলিশ হওয়া সম্ভব যেখানে পুলিশের ঘুষ খেতে হয় না। I think we all have this experience, যে আমরা এখানে যখন কোনো কিছু কাজ করতে হয়, কোথাও আমাদের চিন্তা করতে হয় না who do I know, or আমাকে কাকে টাকা পয়সা দিতে হবে। that is এইভাবেই কাজকর্ম চলে। that doesn't mean যে এখানকার সিস্টেমও টোটালি করাপশন ফ্রি, বাট এখানে করাপশন হয় হচ্ছে at the very high level, বিলিয়ন ট্রিলিয়ন ডলারের লেভেলের করাপশন, বাট নট ওই যে আমাদের দেশের কাজ করানোর জন্য 5 টাকা 10 টাকা 5,000 টাকা, 5 টাকা 10 টাকা তো আই এম শোয়িং মাই এজ, আই গেস, হাজার 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 কিছু টাকা দিতে হবে যে কোনো কিছু করানোর জন্য। somehow we have to get rid of that. So how do we do that? Well, one, I think all the এই যে সংস্কারগুলো যেটা হচ্ছে, hopefully they will come up with some good proposals, যে আমাদের দেশের এই যে separation of power, সেপারেশন, যেখানে এই যে এক্সিকিউটিভ পাওয়ার, যে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, যে সিস্টেমে আমরা থাকি, আমাদের আই গেস প্রেসিডেন্সিয়াল সিস্টেম, আমাদের দেশে সবকিছু একচ্ছত্র। হায়দারি যেটা বললো, যে শুধু একচ্ছত্র না, ইটস অলসো টাইড টু এ ইন্ডিভিজুয়াল ফ্যামিলি। সো আমরা শুধু একজন নেতা না, আমরা যে নেতা আবার তাদের পরিবার, তারাই সবকিছুর কন্ট্রোলে থাকে। somehow we have to get rid of it. Now how do we get rid of it? Well, যেই কারণে আমি এখন কিছুটা হোপ দেখছি কম্পেয়ার টু আদার্স। সো ফর এক্সাম্পল, আমরা we were talking about 90s experience, যে 90 এর গণঅভ্যুত্থানে ছাত্ররা ইনভলভ ছিল, বাট within, I guess, the moment the government fell, it kind of get into the political parties got into the power vacuum, যে তারাই তখন পাওয়ারে নিয়ে গেছে, এবং বেসিক্যালি স্টুডেন্টরা went into the back burner, they went back to, I guess, the difference এখন আমি যেটা দেখছি এখনো, সেটা হচ্ছে স্টুডেন্টরা স্টিল ইজ দ্য ইন forefront.
যে তারা এখনো এই এটা করে যাচ্ছে, and that if it is channeled into the right direction. Now again, there are good and bad things now. I mean, আমরা জানি এই মুহূর্তে কাইন্ড অফ একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের প্রবলেম আছে বাংলাদেশে, এবং যেহেতু every group was suppressed, well, majority of the groups were suppressed unless you were tied to the government. এখন everyone is out and everyone has their own demand. So এখন we have a kind of a different problem right now, short term, যে 10-15 জন মানুষ এক হয়ে they have their demand and they're stopping everything. Well, that's another kind of extreme. Hopefully ওই ইয়ে থেকে আমরা বের হয়ে যাব. But my point that I'm getting at is যে again a political party গুলা they're looking for the election and they're looking for the chance to get into the power again. কিন্তু যদি এই ফোর্সটা, যে ফোর্সটা গভর্নমেন্টকে ফল করতে বাধ্য করছে, লাস্ট গভর্নমেন্টকে, স্টিল ইজ অ্যাক্টিভ অ্যান্ড পুশিং ফর দ্য রিফর্ম, দ্যাটস ওয়েন উই উইল ইভেন্চুয়ালি গেট টু দ্যাট পয়েন্ট। এখন মানে আগের চাইতে যেটা ডিফারেন্স আমি বলি যে দিস ইজ ওয়ান ডিফারেন্স, যে দ্য পিপল আর স্টিল সিমস টু বি অ্যাক্টিভ এবং দে আর প্লেয়িং দ্য রোল। নাও अगेन problem হচ্ছে আমাদের দেশে or any other plus there are so many different forces that are at play যে eventually we don't know which force will win in terms of controlling the system. এখন if it goes back যে kind of like the old political system gets into power and then they আগের মতোই সবকিছুকে কন্ট্রোল করা শুরু করে, use their political power to keep themselves in power and corruption to make money, তাহলে we'll be back to square one, probably even in a worse scenario. বাট আমার হোপ হচ্ছে যে এই স্টুডেন্ট গ্রুপ এবং যারা এখন কনসিয়াস that they will keep this in power. Now I'm not exactly too excited যে they'll be successful, because I already see kind of divisions, because one of the things to think about, again going back to 90s, frankly speaking, protest is easy in the sense that you have one goal. যখন আমরা কোনো কিছুর এগেইনস্টে প্রোটেস্ট করি, whether it's a military autocracy বলি বা এই যে other types of autocracy, তখন ওই যে আমাদের বেসিক্যালি হচ্ছে এক দফা এক দাবি, আমরা গভর্নমেন্টের রিমুভাল চাই। But once the government is removed, which is a very difficult task, but we were successful multiple times, the problem always হচ্ছে যে once that is removed, now you have 100 different forces trying to get their things done, এবং that's when it's difficult to get a consensus. কারণ হচ্ছে যে সবাই মনে করে যে আমারটাই ঠিক, আমার মতো করেই করতে হবে, এবং একমাত্র আমি পাওয়ারে গেলে আমি সবকিছু ঠিক করে দিতে পারবো এবং আমি ইনস্টিটিউশনগুলো ঠিক করে দেবো। We have to get out of that idea, এবং hopefully that the protest groups, different groups will keep everything in check, and if that happens then eventually we will move. আমি মনে করি না যে এক সংস্কারে আমাদের সব ইনস্টিটিউশন ম্যাজিক্যালি ঠিক হয়ে যাবে। To be frank, we were having this discussion earlier, সংবিধান বা ল আমাদের written সবকিছু they're quite good. There may be some problems. I think আমাদের biggest problem হচ্ছে implementation, how we actually apply the law and order. পুলিশের আমাদের in general ঘুষের against আমাদের law আছে, but we know that that's not applied, এবং it's kind of widely accepted. আমাদের legal system you cannot go in and get a fair take unless again তো আপনার পাওয়ারের সাথে বা টাকা পয়সা আছে. So changing the written laws, I don't think that will change anything. I think we have to focus more on the actual practice of it. এবং হায়দরি যেটা বলছিল যে people have to ask for that, যে force for that, যে মানুষকে ওটা চাইতে হবে। Now again I agree that আমাদের যে this dichotomy যে দুইটা political party, either A or the other one, I think that may work in some way as long as we can keep these political parties in check. যে next time
whoever gets into power, যে at least গভর্নমেন্ট তাদের জনগণ তাদের কাছ থেকে আশা করে যে ওকে তোমরা এখন পাওয়ারে আসছো, বাট ডোন্ট লুক এট ইয়োর ওন ইন্টারেস্ট, আমাদের ইন্টারেস্টের দিকেও নজর দাও, এবং যদি না দাও দেন উই উইল ভোট ইউ আউট দ্য নেক্সট টাইম। এবং সেই জন্য আমাদের ইউর রাইট, আমাদের অ্যাটলিস্ট আমি মনে করি যে ওই কেয়ারটেকার গভর্নমেন্ট ওয়াজ এ গুড ইনোভেশন, যে it doesn't matter where the idea came from, and I'm not exactly sure কার আইডিয়া ছিল originally, but I think in at least আমরা জানি যে ওই at least for 91, 96, 2001 এবং to some extent 2007 or what is it 2009, I mean there were problems, but at least overall election were to some extent reasonable. Right. সেটা আমাদের কন্টিনিউ করা দরকার আছে, বিকজ উই নিড টু হ্যাভ দিস ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম ওয়্যার ইলেকশন যখন হয় তখন যাতে কোনো কারো ইন্টারফারেন্স না থাকে, সেটা একটা বড় জিনিস। বাট দ্য সেকেন্ড পার্ট ইজ দ্যাট ইলেকশন হলেই জাস্ট বিকজ সামওয়ান ইজ ইন পাওয়ার, উই আর নট গিভিং দেম দ্য আই গেস anything that I can do just because I won election. We have to stop that. So you're right. I mean, we have to force electoral system in the parties. I think there's been discussion about term limits. There's been a discussion about separation of party leader versus government and executive leader. Those type of things I think is useful. But eventually, amaderke জনগণকে we have to ask for it continuously and fight for it. It's not going to happen automatically. Among political parties, traditional political parties will not give away their power willingly. It's going to be fight. Hopefully, because we have this experience now, next time whoever is in power would be a little bit more careful, and again we can all hope. I mean, briefly, one of the most important election in the world is happening this week, next week. So, এটার বেসিসে একটা কোয়েশ্চেন করতে চাই। আমার ইটস এ পার্সোনাল অপিনিয়ন, যেহেতু আমাদের রিসেন্ট মডার্ন 21st সেঞ্চুরির ইলেকশন গুলো দুইটাই ফেল করে দুইটা বলে, আচ্ছা যেটা মেজর ইলেকশন ছিল 2009টাই যদি বলি, কারণ উই গেভ বার্থ ইন তো আমরা কি এবার চেঞ্জ করতে পারি না গভর্নমেন্ট সিস্টেমটা, যেমন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আর ফেডারেল গভর্নমেন্ট সিস্টেম এই ওয়েস্টার্ন কান্ট্রিজ এর মতো? বাংলাদেশে এটা কি সম্ভব, মানে অ্যাপ্লিকেবল নাকি এটা ইজ আ বিগ শট? ডক্টর হারুনকে আস্ক করছি। Well, I'm not an expert in government system. ধরেন জিওগ্রাফিটা চিন্তা করে বা পপুলেশনটা যদি চিন্তা করি, যখন জিওগ্রাফিটা চিন্তা করি যে ইটস নট আ বিগ কান্ট্রি লাইক ইউএসএ অর ক্যানাডা, বাট পপুলেশন ওয়াইজ উই আর আ হিউজ কান্ট্রি। তো আমাদের rather than going into two like one party will মানে পুরো দেশকে গভর্ন করবে, ওইটা চিন্তা না করে ওই যে একটা কংগ্রেস সিস্টেম যেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আছে, আমার ডিস্ট্রিক্টের লোকজন দে হ্যাভ আ সে ফর মি, ডেমোক্রেট হোক রিপাবলিকান হোক, অ্যান্ড ওভারঅল দেয়ার ইজ দ্য ফেডারেল গভর্নমেন্ট, এরকম কোনো চেঞ্জ পসিবল বাংলাদেশের জন্য? Well, আমার আইডিয়া হচ্ছে আসলে again as I said, I mean first of all I'm not an expert in that area, so take it with a grain of salt, but আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার আইডিয়া হচ্ছে I don't think, I mean, every system has its flaw. There are always something that's good, pros and cons. Every system has pros and cons. So I'm not sure যে আমাদের দেশের জন্য কোনো একটা specific system is quite appropriate. I think my approach is that what instead of trying to have a system that one আমরা totally familiar na, এবং two we don't know how it works. The problem is always that I think the main thing is politicians in general. Again, I'm generally not just Bangladesh, everywhere. Politicians go into politics so that they have power, right? এটা আমেরিকার জন্য সত্যি, এবং with power comes the connection to the money, এবং this is the year. So আমরা যে সিস্টেমে করি, আমরা রিপ্রেজেন্টেটিভ সিস্টেম করি বা আমাদের যে সিস্টেম সেটা রাখি,
প্রেসিডেন্সিয়াল সিস্টেম করি, প্রাইম মিনিস্টার সিস্টেম করি, ডাজেন্ট ম্যাটার, ওই যে পাওয়ার এবং মানি will corrupt it. I think again, my approach is instead of looking at the government system, I think we need to focus more on developing those institutions that keep the government in check. The institution আমি বলতে বিচার বিভাগ, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, বা আমাদের দেশের যে মানে ইকোনমিক ইনস্টিটিউশনস, যে বাংলাদেশ ব্যাংক বলি বা ব্যাংকগুলোকে টু অপারেট দেম অন দেয়ার ওন। আমরা উই হ্যাভ সিন দ্য হিস্ট্রি যে কিভাবে ব্যাংকিং সিস্টেম বা হোল ফাইন্যান্সিয়াল সিস্টেমকে বেসিক্যালি রব করা, মানে ডাকাতি করা হয়েছে বেসিক্যালি। সো আই থিঙ্ক ইফ উই ফোকাস মোর অন ডেভেলপিং দোজ ইনস্টিটিউশনস, এবং সেই সাথে আমাদের সাথে যেটা বললাম যে মানুষজনের যদি সচেতনতা থাকে, দ্যাট এনি টাইম দে সি এ প্রবলেম, দ্যাট দে force the politicians to, then whatever system we have, I'm to be frank, I'm less interested in a specific system of governance, because every system in my mind has a pros and cons. Some of them can work, some of them cannot work. But unless we develop those institutions that will keep the system in check, we need this check and balance. I think that's what I guess I'm trying to say. আমি হায়দরি ভাইয়ের কাছে এই বিষয়ে জানতে চাই যে আমরা বাংলাদেশে যেমন ওই আহমেদের প্রশ্নের সূত্র ধরি যে অনেক পলিটিক্যাল পার্টিও এই কথাটা বলার চেষ্টা করছে যে একটা প্রপোর্শনাল ইলেকশন হওয়া উচিত, তাতে করে তাদের এই অনেক দলের এটা চাওয়ার উদ্দেশ্যটা কি হতে পারে, বা এখানে কি একটা সিচুয়েশন, আপনার পর্যবেক্ষণ কি এই ব্যাপারটাতে? আচ্ছা, আমি ইয়েতে হারুন ভাইয়ের, প্রফেসর হারুনের ইয়ে ধরে আমি বলছি। প্রফেসর হারুন খুব সুন্দর একটা কথা বলছেন যে আমাদের এই যে আগে জনগণকে যে ইয়েটা কথা বলার জায়গাটা, সেই স্পেসটা থাকতে হবে, পাবলিক প্রেশার থাকতে হবে। এবং উনি যেটা বলছেন ছাত্র আন্দোলন, এই যে ছাত্ররা একটা প্রেশার গ্রুপ, এই আইডিয়াটা বেঁচে থাকতে হবে সবার আগে, নাইলে কিন্তু আমরা পারবো না। আর আমি পলিটিক্যাল পার্টিগুলোর ইন্টেনশনটাকে আমি সবসময়, আমার কাছে মনে হয় যে একটু চিন্তা ভাবনা করা উচিত। যে আমি জামাতের উদাহরণটা কেন আছি, জামাত এখন একটা লাইমলাইটে আছে। জামাত ইসলামী ওরা বলে যে ওরা তত্ত্বাবধায়ক সরকারের ইয়েটা করছিল, প্রথম প্রপোজ করছিল, তারা কিন্তু পাবলিকলি সেটা বলে। কিন্তু এই জামাত যখন ক্ষমতায় ছিল 2007-এ 2006-এ, এই যে প্রফেসর হারুন যেটা বলছেন, যে বারবার বলছেন যে ইনস্টিটিউশনগুলোকে শক্ত করতে হবে, ইনস্টিটিউশনগুলো হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্সেস। কিন্তু আমরা যদি 2006-এর ওই রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখি, ওটা তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন সরকারের অংশ ছিলেন বিএনপি এবং জামাত কিন্তু একটা সরকারের অংশ ছিল তখন। তো ইনস্টিটিউশনগুলো তখন কিন্তু তারা ক্যাপচার করছে। বিচার বিভাগ বলেন, আপনার ইলেকশন কমিশন বলেন, আমাদের পুলিশ প্রশাসন বলেন, আমাদের যে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, যারা সরকারি এই যে ইয়েতে, প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা সরকারের অংশ ছিল, তাদের দায়িত্ব ছিল। তখন সেটা কাজ করে নাই, কেন করে নাই? তাদেরকে তো সে দায়টা নিতে হবে। আজকে পলিটিক্যাল পরিবর্তিত পরিস্থিতির সমস্ত দোষ আওয়ামী লীগের ঘাড়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আওয়ামী লীগ অবশ্যই দায়ী, কিন্তু তারা যখন ক্ষমতা ছিল তারা তো সেটার জন্য দায়ী ছিল। তা আমি এই কথাটা কেন বলছি, এখন এই যে প্রপোর্শনাল নির্বাচন ব্যবস্থা, এটাও কিন্তু এখন জামাতের মুখ থেকে আসছে, তারা কিন্তু সেটাকে সাপোর্ট করছে। কিন্তু প্রপোর্শনাল নির্বাচন ব্যবস্থা থেকে আমি এবং আমি আপনার সবাইকে বলবো যে একটু চিন্তা করেন যে আগের সিস্টেমটাতে খারাপ কি, যে আমরা ফার্স্ট পাস দ্য পোল, নির্বাচনে যে মনে করেন 30% ভোট পাইছে বিএনপির ক্যান্ডিডেট, 25% ভোট পাইছে আওয়ামী লীগের ক্যান্ডিডেট, যেহেতু ওরা 30% পাইছে, ওরা নির্বাচনে জিতে ওরা ইয়ে করবে। তখন আরেকজন বলবেন না 70% লোক তো তাদেরকে ভোট দেয় নাই, সে তো তাহলে মেজরিটি পায় নাই, তাই না? এটা একটা আইডিয়া হবে। এইটাই হচ্ছে মেইন ক্রিটিসিজম। তাহলে আমার কথা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমরা যদি প্রপোর্শনাল ইয়েতে যাই, যে 30% ভোট পাইছে ধরেন বিএনপি, 25% ভোট পাইছে আওয়ামী লীগ, বা 10% ভোট পাইছে জামাত, প্রপোর্শনালি, তখন তাহলে এমপি সিলেকশন গুলো কেমনে হবে? যে বিএনপিকে যদি 30 মনে করেন যে 200 আসন, 150টা আসন দেওয়া হলো কারণ তারা 30% ভোট পাইছে, বা 140টা আসন দেওয়া হলো, কিন্তু সেই 140 জন সংসদ কারা হবে? এইটাকে নির্ধারণ করবে, ওইটাকে নির্ধারণ করবে। এখন তখন যদি দেখা যায় যে আপনার মনে করেন যে হারুন ভাই, প্রফেসর হারুন খুব সুন্দর একটা কথা বলছেন যে ব্যবসায়ীরা গিয়ে নমিনেশন নিয়ে নিচ্ছে, তখন তো দেখা যাবে যে তারেক রহমানের হাতে পুরো ক্ষমতা, 140 জন এমপি উনি নির্ধারণ করছেন, ভোট দিয়ে কিন্তু আমরা তাহলে নির্ধারণ করি নাই। তখন কিন্তু আমরা ভোট দিছি, 30% ভোট আমরা বিএনপিকে দিছি,
25% ভোট আমরা আওয়ামী লীগকে দিছি, এবং দিয়ে আমরা কি করছি, একটা মনোপলি তৈরি করছি। আওয়ামী লীগের সজীব ওয়াজেদ জয় উনি নির্ধারণ করবেন যে ঠিক আছে, এই যে আমার কাছে 100 আসনটা 100 জন এমপি আমি চুজ করতে পারবো, এই 100 জন এমপি কাদেরকে আমি নিব, এরা সবাই আমার পরিবারের সদস্য হইতে হবে, এরা সবাই আমাকে যারা করবে, আনকন্ডিশনালি সাপোর্ট করবে, আমি তাদেরকে চুজ করব। ঠিক একই তথ্য একই সূত্র কিন্তু বিএনপির ক্ষেত্রেও খাটে, যে তারেক রহমান তখন চিন্তা করবেন 140 জন সংসদ আমি নিয়ে যাব, আমাকে ওই 140 জন চুজ করতে, আমাকে খুব কেয়ারফুলি চুজ করতে হবে যারা আমার কথা শুনবে এবং আমার কথা অনুযায়ী কাজ করবে। হ্যাঁ, এবং তখন হলো কি, একবার যখন ওই যে দলটা ক্ষমতায় যাবে, তখন কিন্তু সে চিন্তা করবে জোট করে যেভাবেই হোক যে ওই যে ইনস্টিটিউশন গুলো নিজের ক্যাপচারে নিয়ে নিতে, যেটা 2007-এ হয়েছে। 2009 যখন আওয়ামী লীগ নির্বাচিত আবার হয়ে আসে, আওয়ামী লীগ তখন একটা বড় কথা বলছিল কি, জনতার ইশতেহার দিনবদলের সনদ নামে একটা বড় কথা বলছিল, কিন্তু দিনবদল কি হয়েছে? দিনবদল হয়েছে দেখা গেল যে আওয়ামী লীগের অটোক্রেসি তৈরি হয়েছে। তো এই জায়গাটাই আমার অবজারভেশনটা হচ্ছে যে তখন দেখা যায় কি, যে ধরেন 140% ভোট পেয়ে তারেক রহমান 150 জন সংসদ নির্বাচন করার ক্ষমতা হলো, তখন তাহলে কি হলো, প্রপোর্শনাল ভোট দিয়ে আমরা তারেক রহমানকে মনোপলি দিয়ে দিলাম। তারেক রহমান তখন দেখা যাবে যে কি, যে যারা আজকে সালমান এফ রহমান বললো যে আমি ঘোষ দিয়ে সালমান রহমান জেল থেকে বের হয়ে তারেক রহমানের মন্ত্রী হয়ে গেল, আপনি সেটা প্রিভেন্ট করতে পারবেন? আমরা পারবো না, আমরা সেটা পারবো না। হ্যাঁ, দেখা যাবে কি, এস আলম গ্রুপ যারা বাংলাদেশের ব্যাংকগুলো লুট করে নিয়ে গেছে, এরা তখন টাকা দিয়ে তাদের কোনো ছেলে বা মেয়েকে বিএনপির সাংসদ বানায় দিবে, আপনি সেটা প্রিভেন্ট করতে পারবেন এই প্রপোর্শনাল ভোট দিয়ে? আমরা কিন্তু সেটা পারবো না। হ্যাঁ, এবং একবার যদি ওনারা আবার ওই একই জায়গায় চলে আসেন, আমরা কিন্তু এইটাও গ্যারান্টি দিতে পারবো না যে আবার আরেকটা অটোক্রেসি যেটা তৈরি হয়েছিল শেখ হাসিনার আন্ডারে সেটা তৈরি হবে কি না, মানে এটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো না। তো আমার কাছে ওই সিস্টেমটা ইম্পর্টেন্ট না, যে কোন সিস্টেমে আমরা গেলাম, ইম্পর্টেন্ট হচ্ছে পলিটিক্যাল কালচারটা, যে এই আওয়ামী লীগের ভিতরে এটা শেখ হাসিনা ফ্যামিলির একটা পার্টি না, বিএনপির ভিতরে এটা তারেক রহমান বা তাদের পরিবারের একটা পার্টি না, এটা আমরা কিভাবে করব, প্রতিরোধ করব। আর এই যে মনে করেন যে আরেকটা জিনিস আমার মনে হয় মানুষের চিন্তা ভাবনা করা উচিত, এই যে ছোট ছোট পার্টি আছে, যেমন আজকে বাম দলগুলো নিয়ে অনেক হয় যে হাসানুল হক ইনু বা রাশেদ খান মেননের যে পার্টিগুলো আছে, তারা তো আওয়ামী লীগকে এনেবল করছে, জাতীয় পার্টি তাদেরকে এনেবল করছে। এই যে জামাত একটা ছোট পলিটিক্যাল পার্টি, এরা কি তারেক রহমানকে এনেবল করবে না ক্ষমতায় থাকার জন্য? এই কমন ডিসকাশনটা আসা উচিত, এই রাজনৈতিক দলগুলোকে এই সমালোচনার মুখোমুখি দাঁড় করানো উচিত। হ্যাঁ, এবং আমাদের এই স্পেসটা থাকতে হবে যে আমরা এই সমালোচনাগুলো করব, এবং সমালোচনাগুলো মানুষজন শুনছে কিনা বা মানুষজন বুঝতে পারতেছে কিনা যে এখানে আসলে কি হচ্ছে, যে আমরা যেভাবে চিন্তা করতেছি এটা আমরা ভোটের সিস্টেম বদলাই ফেললে বা আমরা একজন তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেম রেখে দিলেই যে সেটা পারফেক্টলি কাজ করবে সেই গ্যারান্টি তো নাই। কারণ গ্যারান্টিটা ওই পলিটিক্যাল পার্টিগুলো করবে, তাদেরকে সংস্কার করবে কে? এইখানেই হচ্ছে এটা আমার একটা অপিনিয়ন, যে আমরা যদি এক্স্যাক্টলি ওয়েস্টার্ন কান্ট্রি গুলোকে ফলো করি, দেয়ার এট আ স্টেজ অফ ডেভেলপমেন্ট যে তারা হলে গিয়ে নন ইস্যু রিলেটেড জিনিসপত্র নিয়ে মারামারি করে। লাইক আমাদের যেমন ইমিগ্রেশন, যেমন বাংলাদেশের কনসার্ন না, ইউএস এর মেজর কনসার্ন ইজ ইমিগ্রেশন, নিয়ে মারামারি করতে পারবে। বাট আমাদের কনসার্ন হচ্ছে, যদি বলি যে হিউস্টন টেক্সাসে একটা রাস্তা বানাতে হবে, এটার জন্য তো তার ভোট নেই যে টেড ক্রুজ বা কেউ একজন ডেমোক্রেট লিডার অ্যাপ্রুভাল দিবে, ওখানে রাস্তাটা বানিয়ে দিবে। বাট বাংলাদেশে তো এগুলো আবার টোটালি ওদের কন্ট্রোলে, রিপ্রেজেন্টেশনের কন্ট্রোলে, যে এখানে ডেভেলপমেন্ট হবে, ওখানে ডেভেলপমেন্ট হবে। তো আমি জাস্ট আমার মনে হয় ডক্টর হারুন কিছু বলতে চাইছেন, বাট আমার একটা কোয়েশ্চেন, মাত্র যেই ডক্টর হায়দারি যেই বলেছেন যে ইনস্টিটিউশন গুলো করাপ্ট হয়ে গেছে, যে এসেছে তারা তাদের মধ্যে সাজিয়ে নিয়েছে। বাট আমরা এই গত 15 বছরে দেখেছি যে অনেক 4th and 5th জেনারেশন ব্যাংক ক্রিয়েট হয়েছে, আর আওয়ামী লীগ অ্যাক্টিভলি গভর্নমেন্ট সাইডের গভর্নমেন্ট অফিসগুলোকেও বলেছে, আর প্রাইভেট সেক্টরকেও বলেছে যে এদের সাথেই ট্রানজাকশন করতে। দে ক্রিয়েটেড দ্য পনজি স্কিম। তো এখন ফার্স্টে যখন আসলো এই যে ইন্টারিম গভর্নমেন্ট, কথা ছিল যে এইসব ব্যাংকগুলোকে রিস্ট্রাকচার অথবা বাতিল করে দেওয়া হবে। বাট এখনো কেন এগুলো মানে দে আর স্টিল ইন এক্সিস্টেন্স, কি সম্ভব না বা কিছু?
Well, I mean, Haydory ভালো বলতে পারবে, but I think ব্যাংকের ব্যাপারে there is the part of the problem হচ্ছে ব্যাংকে you have depositors, সাধারণ মানুষ তাদের টাকা রাখে ব্যাংকে, হ্যাঁ, সেভিংস এর জন্য সো ওই ব্যাংক হয়তো ইউজ করা হয়েছে যে মানি লন্ডারিং, বা যদি আমি স্ট্রেট ফরওয়ার্ড বাংলা ভার্সন অফ পনজি স্কিম যদি বলি, টাকা রাখছে এখান থেকে চলে গেছে, তো এগুলো I think ইলেকশনে। You're right. এবং I'm not 100% sure, but at least এখন মানে আমি at least ইকোনমিক সেক্টরে যেটা দেখি সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে ইজ এ মানে এক্সপার্ট ইকোনমিস্ট, তার লং টার্ম এক্সপিরিয়েন্স আছে। অর্থ উপদেষ্টাও ডক্টর সালাউদ্দিন আহমেদ, মানে দে হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স। এবং যা কথাবার্তা আমি শুনেছি, যা কাজকর্ম দেখছি, যে again I mean the thing is, at least in the business sector, in banking sector, যে ওই short term immediately আমি আজকে এটা করলাম, মানে ব্যাংক এটাকে নিষিদ্ধ করে দিলাম, that will have a much more negative effect. সেজন্য লং টার্মে করতে হবে। What I remember saying that I think যে এই ধরনের ব্যাংকগুলোকে they are not giving the facilities, the বাংলাদেশ ব্যাংকের যে স্পেশাল ফ্যাসিলিটিস ছিল, they stopped it, এবং they're talking about either merging them in some way, but এটা হতে সময় লাগবে। And I think that I think banking sector উপরেও একটা কমিশন আছে, they're trying to create a white paper, I think under Dr. Devapriyo under it. I think they will also come up with some good thing. But my point is যে এই ধরনের জিনিসগুলো it's not possible to change in one quick notice. We cannot simply একটা order দিয়ে দিল, গভর্নমেন্ট বললো যে this is what we are going to do and that will happen. It unfortunately it doesn't work that way. So we have to be a little bit realistic. এবং আমি kind of same point বলবো যেটা Haydory was talking about, যে ওই যে সিস্টেমের কথা, যে ইংরেজিতে একটা কথা আছে, don't throw the baby with the bath water. এবং আমি ওই কনস্টিটিউশনাল চেঞ্জের ব্যাপারে যে বিভিন্ন রকমের কথা হচ্ছে, যে আমি এটাকে নিয়ে দিচ্ছি যে আমরা আজকে একদিন পরে এই সিস্টেমটা বাংলাদেশে আসছে, ইট হ্যাজ এ হিস্ট্রি। আমি বাংলাদেশে উই হ্যাভ বিন থ্রু prime ministerial versus presidential system a few times, we had different experience, but as we know, no matter what the system that we created, that didn't change anything in the politics. So again, আমরা এখন I think these are good discussions to have, but distracting discussion from the real issue. যে আমরা এখন whether we there's been discussion about আমরা কি কনস্টিটিউশন রিরাইট করব নাকি টোটালি স্ক্র্যাপ করে নতুন করে লিখব, আমরা কি নতুন সিস্টেম করব। I think these are wrong discussions to have, because again আমি আগে যেটা বলেছি যে it's not what's in the constitution, constitution কি লেখা আছে, ল এন্ড অর্ডার কি লেখা আছে, সবকিছু in one way if they're implemented, that could create a that would have been okay, and you can always do improve better. But I also think that I kind of believe in more of an incremental change, because if we change totally something without knowing what's the consequences, we may be in a worse place in the future. Kintu আমরা already জানি what are the problems of the current system, and then we try to change those, make it better. এবং again, this is like a history works in you go a few steps, এবং তারপর দেখা okay, this is not working, may we have to change. Even in a even আমরা যদি ডেমোক্রেসি কন্টিনিউ করতে পারি, I think America, John Adams or something that was saying Americate যে we created a republic if you didn't keep it. I think that applies to Bangladesh too, in the sense that we have something, we have a democracy. The question হচ্ছে whether we can keep it. এবং আমাদের হিস্ট্রি বলে যে that's kind of what was the main issue. We আমরা পেয়েছি, but then people who got into power, even when they were fighting for it, once they get into power, they become the dictator. এবং শুধু বাংলাদেশে না, this is worldwide. And but unless আমাদের থেকে জনগণের থেকে যে প্রোটেস্টটা,
if that's not there, that pressure group, the student, other students are one pressure group, but শ্রমিক, labor movement, কৃষক, all these movements, not part of being a particular political party. যে আমার পার্টি বলছে, so I'm going to do this. But we need এই প্রেশার গ্রুপ গুলোকে ইয়ে করার জন্য আমাদের যে নাগরিক সিভিল সোসাইটি, বেসিক্যালি বাংলাদেশে to some extent a decent civil society development ছিল, which kind of got suppressed again. এবং আমাদের দেশে যে আমরা যেটা করেছি যে ওই যে যেন সাইবার সিকিউরিটি ল, যে বাংলাদেশে বেসিক্যালি যে অবস্থা যে গভর্নমেন্টকে প্রোটেস্ট করলে দ্যাটস রাষ্ট্রদ্রোহিতা। we can have, মানে আমাদের সিস্টেমে এখন ইভেন লিগাল সিস্টেম এরকম যে এনিওয়ান ক্যান ফাইল এ কেস এগেইনস্ট এনিওয়ান উইদাউট এনি প্রুফ অফ এনিথিং, এবং সেটা হলেই সাথে সাথে তাকে নিয়ে গিয়ে জেলে ভরা হচ্ছে। well that's a problem. We have to change those things. So there are certain things, but again most of these are actually the practice than what's in the law. যে লিখিত লতে কি আছে সেগুলো অবশ্যই চেঞ্জ করার দরকার আছে যেখানে প্রবলেম আছে, বাট আই থিঙ্ক উই হ্যাভ টু হ্যাভ দিস সিস্টেম অফ চেক অ্যান্ড ব্যালেন্স ইন সাম ওয়ে ইন এভরি এরিয়া, এবং সেটা যদি থাকে তাহলে I'm okay with any kind of system. এবং Haydory point out the specific problem of the representative system, and I'll just add a very specific thing, and again যেটা যে এই সিস্টেমটার ইন্টারেস্ট আসছে কার থেকে? জামাত থেকে। Why? Because I mean, to be frank, if we have an election the same way we had election if under Commonwealth government, at this point I think we all know that BNP will win the majority. And of course now Bangladesh at least একটু right wing fundamentalist forces একটা জোর আছে এখন। However, I don't think that if it goes to the election that they will win the majority or a lot of seats. So, but they have some votes. But that's why they want the representative one, because if the representative hoy, then let's say, I don't know, what's the point? The Jamaat Islami maybe they'll get, I don't know, 10%, 15%, maybe 20%. But if we have this same election, they may not get that many seats, right? Exactly. Because BNP will win. এবং BNP এখন, as we have seen, যে in the past elections, BNP জামাতকে coalition হিসেবে দরকার ছিল. Why? Because there was this big force, Awami League, they couldn't, totally win. But if you look at it now, because Awami League is in the back burner, BNP সেই এটা দরকার নাই. I think if you listen to what BNP is saying now, যে they know, এবং we know that they're the bigger force, they'll probably win the election. So they don't need Jamaat anymore. এবং as you can probably see, এবং আমি দেখছি নিউজে বিভিন্ন জায়গায় বেসিক্যালি এখন a bigger clash between to get the power is between BNP and Jamaat. ওই যে ডাক্তারদের ইনস্টিটিউশন নিয়ে যে রীতিমতো হাতাহাতি হলো. This is happening countrywide. I mean, if you look at the news now, you can see that the BNP and Jamaat is fighting with each other because they're trying to take the power. But আমার পয়েন্ট হচ্ছে যে কারণে জামাত চাচ্ছে ওটা, because they know that they cannot win the election in that way. So that's why they are looking at it. And to be frank, I'll just go back to some other things. That it's that we have held this I would say wrong discussions, and some people are doing it intentionally. ওই জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক, ওই জাতীয় পতাকা নিয়ে বিতর্ক. This is this I would say the fundamentalist right wing group, they are bringing it in the forefront so that people will be divided and will not do the right. মনে হয়েছে এগুলো করা হয় পাবলিকের ডিস্ট্রাকশনের জন্য। That's exactly what it is. স্যার, প্রফেসর হারুন স্যারের কথার সাথে আমি যেটা বলতে চাচ্ছি, এটা আমি বারবার বলছি যে এই যে আমাদেরকে এই যে জাতীয় সঙ্গীত নিয়ে একটা বিতর্ক তৈরি করা হলো, আমাদের সংবিধান নিয়ে একটা সংশোধন করা দরকার একটা বিতর্ক তৈরি করা হলো, একটা হাইপ তৈরি করা হলো, বা একটা গণ আন্দোলন হয়েছে, একটা বিপ্লব হয়েছে, একটা শুরু হয়েছে, শেখ হাসিনা এবং তার পুরা সিস্টেমটাই বাংলাদেশ থেকে পালায় যেতে বাধ্য হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু একটা বড় বিজয়। কিন্তু তারপরে কি হলো যে আমাদেরকে ইস্যুস গুলো দেওয়া হচ্ছে
যে এই যে আপনার মনে করেন যে জাতীয় সঙ্গীতের বিতর্ক বা আমাদের সংবিধান সংশোধনের বিতর্ক, হ্যাঁ, বা এখন এই যে প্রপোর্শনেট নির্বাচনের আইডিয়া নিয়ে একটা ইয়ে করা হচ্ছে, যে এটা নিয়ে ডিসকাশন করা হচ্ছে, কিন্তু ডিসকাশনটা হওয়া উচিত কিসে, যেটা আমরা এখানে করতেছি। এবং থ্যাংক ইউ অন্যদৃষ্টি ফর গিভিং আস দ্য স্পেস, যে এই যে আমরা এতগুলো আন্দোলন করলাম, 90-তে করলাম, 2007-এ করলাম, আবার 2024-এ করলাম, আমরা ব্যর্থ হইলাম কেন? রাজনৈতিক দলগুলোর যে অ্যাকাউন্টেবিলিটি, এই জায়গাটাতে কথা হওয়া দরকার, যে আপনারা রাজনৈতিক দল হিসেবে কেন ব্যর্থ হইলেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, ভেরি গুড। তাহলে আওয়ামী লীগকে এই অবস্থা ছাত্রলীগ এই অবস্থায় আসলো কেন? এই অবস্থায় ছাত্র দল বা ছাত্র শিবির যাবে না, এটা দিয়ে কেউ গ্যারান্টি বলতে পারে? আমরা যখন ছাত্র ছিলাম, যখন সাধারণ ইউনিভার্সিটিতে আমরা ছাত্র ছিলাম 2000 সালে, ইউনিভার্সিটি 1 বছরের জন্য বন্ধ ছিল, একটা নামকরণ আন্দোলন হয়েছিল, একটা হলের নাম দেওয়া হয়েছিল যে শহীদ জননী জাহানারা ইমাম হল। ওইটার এগেনস্টে প্রোটেস্ট করে জামাত ইসলামী এটা একটা ইউনিভার্সিটি 1 বছর বন্ধ করে রাখলো। সেটাও তো এক ধরনের এটা কি আমরা ফেয়ার, এটা কি পলিটিক্যাল গেইনের জন্য করা হয়েছে, নট নেসেসারিলি যে এটা মানে ইয়ে করার জন্য করা হয়েছে। এবং সেটার ভুক্তভোগী কারা? আমরা যারা সাধারণ ছাত্র ছিলাম, যারা কোনো ধরনের রাজনৈতিক দল করি নাই, বা তখনও করি নাই, এরপরেও করতেছি না, কিন্তু আমরা অবজেক্টিভলি যে ইস্যুটা কি, যে রাজনৈতিক কারণে রাজনৈতিক প্রয়োজনে ইস্যু তৈরি করা হচ্ছে। হ্যাঁ, আমি সিলেটের ছেলে, আমাকে সিলেটের একজন মানে বিএনপি দলীয় রাজনীতিবিদ একদিন কথায় কথায় উনি উনি বললেন যে আসলে জামাত ইসলামী তো 4-5 মানে গত 10 বছর ধরে সিলেটে কনভিনিয়েন্সের রাজনীতি করে গেছে, আওয়ামী লীগের সাথে মানে সমান তালে তারা ব্যবসা বাণিজ্য করে গেছে, হ্যাঁ, এখন এসে ওরা ভুল পাল্টায় ফেলতেছে। এটা বিএনপি দলীয় একজনের রাজনৈতিক নেতার কথা। হ্যাঁ, এবং এই যে প্রফেসর হারুন একটু আগে বললেন যে ওরা নিজেরা মারামারি করতেছে এখন দখল হওয়ার জন্য। আমাদের মনে হয় সংলাপটা যেটা সংস্কারের জন্য যে দরকার, যে রাজনৈতিক দল আপনারা কিভাবে নিজেদেরকে সংস্কার করবেন, আপনারা কিভাবে গ্যারান্টি দিবেন যে ইনস্টিটিউশনগুলো আমরা যেগুলো চাচ্ছি ইনস্টিটিউশনগুলো ওভাবেই থাকবে, আপনারা সেগুলো দখল করার চেষ্টা করবেন না। এখানে এই ডিসকাশনটা তো নাই, এই ডিসকাশনটা তো কোথাও আসতেছে না। এই প্রসঙ্গেই যদি আরেকটু আমি অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে যদি একটা প্রশ্ন করার চেষ্টা করি বা আপনাদের পর্যালোচনা জানার চেষ্টা করি, সেটা হচ্ছে যে হাসিনা, প্রফেসর হায়দরি যেভাবে বলছিলেন যে হাসিনা তার দলবল নিয়ে পালিয়ে গেল, কিন্তু তার যে পুরো সিস্টেমটা, যে ফ্রেমওয়ার্ক, যারা তার এলিমেন্ট ছিল সরকারে, ওনার তো লিডার গ্রুপটা পালিয়ে গেছে, কিন্তু ওনার যে রুট লেভেলের লোকজন, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজন, ওনার যে নিরাপত্তা রক্ষা বাহিনীতে যে লোকজন, এই পুরো সিস্টেমটা কিন্তু এক্সিস্ট করলো, তারা কিন্তু রয়ে গেল। তো আপনাকে যখন এদেরকে নিয়েই কাজ করতে হচ্ছে, আপনি চাচ্ছেন একটা বড় ধরনের পরিবর্তন আনতে দীর্ঘমেয়াদী, তো আপনাকে কাজ করতে হচ্ছে এদেরকে নিয়ে, কারণ আপনি ওভারনাইট আপনি 20-30 লাখ সরকারি অফিসার, সরকারি কর্মচারীদের ওভারনাইট আপনি রিপ্লেস করতে পারেন না, কারণ আপনার পক্ষে ওইটা কখনোই সম্ভব না। ট্রেনিং দিয়ে তাদেরকে আবার আপনি নির্দলীয় একটা নিউট্রাল লোকজনকে এনে বসাবেন, মানে পুরো সবাইকে বসানো সম্ভব না অ্যাটলিস্ট। সেই জায়গা থেকে আপনাকে যখন এদেরকে নিয়েই কাজ করতে হচ্ছে, আপনার কাজের গতি তো স্লো হবে, এবং আপনি অনেক কাজ যেটা আপনি হয়তো নেতৃত্বের জায়গা থেকে একটা নির্দেশ দেওয়ার চেষ্টা করছেন বা একভাবে দেখছেন, সেটা আপনি রুট লেভেল ইমপ্লিমেন্ট করতে পারছেন না, কারণ মানুষ আপনাকে সহায়তা করছে না ওই জায়গাগুলোতে। সেইখানে এই সরকারের জন্য কি করণীয় হতে পারে, তারা কিভাবে এই জিনিসটাকে ট্যাকল করতে পারে, কিভাবে হচ্ছে এই সিস্টেমটাকে নিয়ে প্রপারলি কাজ করতে পারে, এটা আমরা দুজনের কাছে শুনবো। প্রথমে ডক্টর হায়দরি আহমেদের কাছে শোনার আমি আসলে এই জায়গাটাতে মানুষ সাধারণ যারা বলেন তাদের সাথে একটু ডিফার করতে চাই, যে 2009 থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, 2009 থেকে এটা 2024, কত বছর? 15 বছর, ঠিক না? তো 15 বছরে যারা সরকারি চাকরি পাইছেন, আর্মিতে যারা চাকরি পাইছেন, যারা ডাক্তার ইয়েছেন, এরা সবাই যে মানে একদম ঢালাও ভাবে আওয়ামী লীগে বিশ্বাসী, তাইলে তো আমাদের জেন জি এক্সিস্ট করে না। জেন জি আন্দোলনটা করছে, জেন জি কিন্তু এইটা আপনারা যারা দুজনই আছেন, আপনারা দুজনই বয়সে আমার চেয়ে অনেক জুনিয়র, হ্যাঁ, হারুন স্যার এখানে আছেন, উনি আমাদের অনেক সিনিয়র, সবাই কিন্তু ওই একই রাজনৈতিক ধারায় বিশ্বাস করে না, এবং সবাই ঢালাও ভাবে যে তারা আওয়ামী লীগের লোকজন, এইটা বলে কিন্তু আমরা আসলে তাদেরকেই ইয়ে করে ফেলতেছি। এইটা 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 আমার কাছে মনে হয় যে এটা আসলে কোনো যৌক্তিক ব্যাখ্যা হইতে পারে না। হ্যাঁ, দে ক্রিয়েটেড আ সিস্টেম যে আপনি ছবি না দিলে আপনি চাকরি পাবেন না, ব্যাংক লোন পাবেন না, ছবি যদি ফেসবুকে না দেন নেতার।
না না সেটা তো তো কিন্তু আপনি 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 কি অন্তরে আপনি কি বিলিফ না আপনি কি থাকলে এটা কি ঢালাও ভাবে এটা কি ডু ইউ হ্যাভ অ্যানেকডোটাল বিশ্বাস তো এভিডেন্স করে অর না, ডু ইউ কেউ হ্যাভ তো বিশ্বাস এম্পিরিক্যাল করে না। এভিডেন্স? না না ডু ইউ হ্যাঁ, হ্যাভ অ্যানেকডোটাল এভিডেন্স অর ডু ইউ হ্যাভ এম্পিরিক্যাল এভিডেন্স? কারণ আমি আমি আমার সহপাঠী যারা সরকারি চাকরি করতেছে আমি আমার ইয়ে থেকে বলতে পারি যে আমি যখন শাহজালাল ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোলাম তখন পরবর্তী সময় যারা সরকারিতে চাকরি, আমার বন্ধু বান্ধবদের মধ্যে যারা সরকারি চাকরি পাইছে, এদের মধ্যে আহ, আমার জানা মতে অ্যাক্টিভলি বিএনপি রাজনীতির সংশ্লিষ্ট ছিল ৩-৪ জন আছে। আওয়ামী লীগের জামাতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট আছে এরকম কয়েকজন আছে। হুম। কিন্তু আমার ব্যাচের যারা অধিকাংশই সরকারি চাকরি করতেছে বা বেসরকারি চাকরি করতেছে তারা কিন্তু রাজনৈতিক ভাবে কোনো দল বা কোনো গোষ্ঠীর কাছে দায়বদ্ধ না। হুম। এবং আমি আমি এটাও বলতে পারি যে পরবর্তীতে যারা আসছে এদের সবাই যে ইনডক্ট্রিনেটেড অর মানে কম্প্রোমাইজড টুয়ার্ডস দ্য পার্টিকুলার ইয়ে, এটার এম্পিরিক্যাল এভিডেন্স কোথায়? যেমন আমি একটা কথা বলি যে একটা 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 প্রশ্ন খালেদ মহিউদ্দিন সাহেব উনি ভালো সাংবাদিকতা করেন এবং উনার একটা প্রোগ্রামে উনি ডক্টর আসিফ নজরুলকে এই প্রশ্নটা করেছিলেন। উনি আসিফ নজরুল বলেছেন যে আপনাকে আমি প্রশ্নটা এখন আপনি যেহেতু সরকারে আছেন আপনাকে করছি যে আপনারা যখন সরকারে ছিলেন না তখন আপনারা বলতেন যে বাংলাদেশে এত কোটি ভারতীয় লোক কাজ করে, এত কোটি ভারতীয় বাংলাদেশে চাকরি চলে গেছে, কিন্তু এখন আপনি সরকার আছেন আপনি সেই সংখ্যাটাকে আপনি আবার ইয়ে করবেন? তখন কিন্তু ডক্টর আসিফ নজরুল সেই প্রশ্নটা সরাসরি অ্যান্সার দেন, বলেন যে না এটা আছে, এটা আছে, কিন্তু সেটা সংখ্যা এটা মানে উনি কিন্তু সরাসরি হ্যাঁও বলেন নাই নাও বলেন নাই। তো আমার কথা হচ্ছে কি যে আমরা এই যে ডিসকোর্সে আমরা যে ডায়ালগ গুলো করবো, আমরা যে এই পডকাস্ট গুলো করতেছি, এখানে কি আমরা সেই আহ, ওই ওই যে একটা একটা স্টেরিও টাইপের আইডিয়া ওইটার অ্যানেকডোটাল এভিডেন্স নিয়ে নাকি এম্পিরিক্যাল এভিডেন্স নিয়ে কথা বলবো? হুম। এই জায়গাটা একটা আসা উচিত যে আমরা যে ধারণাটা রাখি এটা কি আমার ব্যক্তিগত ওপিনিয়ন নাকি এইটার পিছনে আমার এম্পিরিক্যাল এভিডেন্স আছে? কারণ আমি এখানে যেটা বলছি যে আমি কিন্তু এভিডেন্স দিয়ে বলছি যে সরকার, আমরা যে এই যে ডিসকাশন গুলো করছি এই যে হুট করে যে চলে আসছে সরকার কাজ করতে পারছে না, আমাদের আরেকজনের এখানে দোষ চাপানো। হুম হুম হুম। হ্যাঁ, এটা তো আরেকজনের কাছে দোষ চাপানো। ইউ আর ট্রাইং টু বাস্তবতা আছে ভাই, আপনি না, বাস্তবতা আমি সেটা অস্বীকার করছি না, আমি তো সেটা করছি না, আমি তো সে বাস্তবতা অস্বীকার করছি না, কিন্তু আমি এই বাস্তবতাও মেনে নিতে রাজি না যে এটা 100% ইনডক্ট্রিনেটেড হয়ে না গেছে। এক্স্যাক্টলি, আমিও হয়তো আমার কথায় ওইভাবে হয়তো বোঝাতে ওখানে একটু ভুল হতে পারে, সেটা হয়তো আমি 100% মিন করি না। অবভিয়াসলি ইটস আ লার্জ প্রপোর্শন। বা পাশাপাশি আহমেদ যেটা বলছিল যে দে হ্যাভ ক্রিয়েটেড এ সিস্টেম ওভার 15 ইয়ার্স, যে সিস্টেমটার হচ্ছে একেবারে আপনি পুরো শিরায় উপশিরায় হচ্ছে একটা করাপশনের যে বীজ এটা ঢুকে গেছে। আচ্ছা, এই সিস্টেমটা নিয়ে আগাইতে I have হবে। a kind of 2-point answer a প্রশ্নের। এটা হচ্ছে I'm going back from originally from I guess the economic side. Economics এর একটা কম আইডিয়া হচ্ছে incentives work. So whatever people response to incentive, I think that's the best way to say. Exactly. So যখন আমরা মির্জা যেটা বললেন যে যখন আমরা একটা সিস্টেম তৈরি করছি যে you have to be somehow connected to the political party. সো ধরেন আমি কানেক্টেড না, এবং আমরা যেটা জানি যে বিশেষ করে বাংলাদেশে দিস ইজ এ ভেরি কমন থিং ইন বাংলাদেশের হলগুলোতে ছিল, রেসিডেন্সিয়াল হলগুলোতে, যে এবার আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ছি আমাদের সময় হচ্ছে ওই যে মুজিব হল আর জিয়া হল তখন ছিল হচ্ছে একটা পার্টির দখলে। সো ইফ ইউ ওয়ান্ট এ রুম ইন দ্য হল ইউ হ্যাভ টু বি, আপনাকে বলতে হবে যে ইউ আর পার্ট অফ দ্যাট, ইউ হ্যাভ টু শো দ্যাট, এবং মানে whatever party is in that, এবং this is kind of the system বাংলাদেশে। তো আমরা যদি একটা সিস্টেম তৈরি করি যে একটা চাকরি পাওয়ার জন্য বলেন বা ব্যবসা পাওয়ার জন্য যে you have to show that you are connected to a particular party, যারা interested না, they're not supporter of a particular party, even they will go in because আমাদের মানুষের চাকরি দরকার, ব্যবসা করা দরকার, people have to survive. So আমরা we cannot live on our idea. হ্যাঁ, আমি বলতে পারি যে হ্যাঁ আমি আমার দল আইডিয়াল, আমি কোনো মতেই ওই দলে নাম লেখাবো না, বাট বাংলাদেশে যে সিস্টেম আমরা তৈরি করছি। সো আই এম গোয়িং ব্যাক টু হায়দারস পয়েন্ট যে there is a, again this is an empirical question, এবং আমরা I think maybe both coming from the economics background আমরা সবসময় নাম্বারস দেখতে চাই, anecdotes, এবং this is actually something that we have been trained যে anecdotes make good story, but এর পিছনে যদি নাম্বারস না থাকে দেন we have to question it. So the other part আমি বলবো যে হ্যাঁ I'm not disagreeing যে হয়েছে, if you are part of a political party, you are active member of something, you got the job.
নাও বাট বাংলাদেশের ব্যুরোক্রেসি বলেন বা বলেন, এবং এগ্রি উইথ হায়দরি, আমার বন্ধু বান্ধব আছে, অফকোর্স তারা সিভিল সার্ভিস জয়েন করছে অনেক আগে, 80 90 early 90s, they are at the level of joint secretary, additional secretary, that level আমাদের এখনো আছে, and I can tell you, I mean they have been operating for this whole time, and I can tell you they are not, I mean আমার ছাত্র জীবন থেকে চিনি, they are there are some core BNP, there are a lot of people who are not interested in politics and so on, and they are in top position, এবং they তারা এর ভিতরে ওই পাইছে। প্রবলেমটা হচ্ছে যে ওই আমাদের একটা টেন্ডেন্সি আছে টু টেল এভরিওয়ান যে একদম একটা লোয়ার লেভেলে একটা সেপাই কথার কথা কাজ করছে, ওয়েল ইফ he had to join a political party to get that job, well what alternative does he have, because that's the system আমরা তৈরি করছি। Now there are people who exploit the system, তারা actively গভর্নমেন্টের হয়ে দলের হয়ে নিজের জন্য কাজ করছে, they have to be prosecuted, there's no question about it, কিন্তু আমরা একটা মানে খুব ওয়াইড স্প্রেড জাজমেন্ট দিচ্ছি যে এভরিওয়ান হু ওয়াজ কানেক্টেড ইন সাম ওয়ে উইথ দ্য পার্টি, ইভেন ইফ দে ইনভলান্টারিলি সাপোর্টেড, I mean এই যে শিল্পীদের নিয়ে কথা হচ্ছে, ও আচ্ছা ওরা আওয়ামী লীগে ছিল, ওয়েল আমাদের দেশে যে সিস্টেম, ইউ কুডন্ট ডু এনিথিং ইফ ইউ আর নট কানেক্টেড। I know of people, ভালো শিল্পী, তারা এই বিটিভি বলেন বা বাংলাদেশের গভর্নমেন্টের যেগুলোতে দে ডিডন্ট গেট কল বিকজ তারা ওই গভর্নমেন্টের পার্টির সাথে না, সো দ্যাট হ্যাপেন। কিন্তু এখন ওই জন্য কেউ যদি মনে করে যে ঠিক আছে আমাকে সুযোগ পাওয়ার জন্য আমাকে এটা করতে হবে, দে ডিড। কোশ্চেন হচ্ছে তারা কি এটাকে এক্সপ্লয়েট করছে নাকি দে ওয়ার জাস্ট ট্রাইং টু ডু ইট, এবং উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ইট। আমরা ওই যে ওই আওয়ামী লীগের সাপোর্টার বলে যদি বা আওয়ামী লীগকে সাপোর্ট করছে বা গভর্নমেন্টের এগেইনস্টে প্রোটেস্ট করে নাই সেই জন্য তাদেরকে সবাইকে বাদ দিই, তাহলে আমাদেরকে দেশের অর্ধেক মানুষকে বাদ দিতে হবে, and we can't do that. আমি এটা বলবো হায়দরির ইয়ে প্রসঙ্গে যে উই নিড টু লুক অ্যাট পিপল হু অ্যাক্টিভলি পার্টিসিপেটেড, অ্যাক্টিভলি কাজ করছে গভর্নমেন্টের পক্ষে, গভর্নমেন্টকে রাখার পক্ষে, অথবা অনেক সময় এটা গভর্নমেন্ট না, দে অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি পার্টিসিপেটেড টু এনরিচ দেমসেলভস, নিজেদের পকেটে টাকা বসানোর জন্য, সেগুলোকে অবশ্যই করতে হবে, বাট we have to separate it from that. এবং আরেকটা পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে this is what I call kind of what the Asif Nasuller point যেটা হায়দরি বলছিল, this is kind of what we see in America এখন, যে this is a kind of like a Trumpian strategy. You say something outrageous without any empirical evidence, and you say it over and over again, ওই গোয়েবলসের মতো, if you say একটা মিথ্যা কথা যদি হাজারবার বলো, it becomes truth, and then it helps your cause. Now temporarily it may help your cause, but you're actually destroying the truth, এবং that's actually part of the problem. আমি এখন যেটা দেখছি যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে everyone is in their own bubble, এবং depends on কোন পক্ষ তুমি সাপোর্ট করো, যে জাস্ট অ্যাবাউট দিস বাংলাদেশে এখনকার সিচুয়েশন। ওই ডক্টর ইউনূস এক ইন্টারভিউতে সামথিং বলছেন, ইফ ইউ আর সাপোর্টার অফ ডক্টর ইউনূস অর দিস পার্টি, then to you this is the best thing that he ever said. But if আপনি যদি অপোজিট লুক করেন, যারা মানে ইয়েতে, তাদের কথা হচ্ছে যে ও আচ্ছা উনি এটা বলছে, উনি how bad this is. But we are not having this discussion in the middle that there may be actually just a simple statement that may not have any sinister idea behind it. Problem হচ্ছে আমরা সবকিছুকেই ঘোলাটে করে ফেলি, which makes it easy for politicians to play the role, to do what they want, but then that doesn't actually help us. I think that's my bigger point. আমি যদি আমাদের হোস্টদেরকে কাউন্টার একটা প্রশ্ন করি, হ্যাঁ কাউন্টার একটা প্রশ্ন করি, আপনারাই চিন্তা করেন যে তাহলে সমস্যাটা কোথায়, আমরা সবাই মোটামুটি আমার মনে হয় দর্শকদের সুবিধা হবে, যে আওয়ামী লীগ গত 15 বছর সবকিছু দখল করছে, এখন আগামীতে যে সরকার আসবেন, যেটা যে সরকারি যেই বিএনপি হোক, জামাত ইসলামী হোক, সিপিবি হোক বা জাতীয় পার্টি হোক, হ্যাঁ তারা যে এসে একই কাজ করবেন না,
সেটার গ্যারান্টি কোথায়? কারণ ইতিহাস তো তা বলে না। 2001-এর পরে তো বিএনপি জামাত ক্ষমতায় ছিল, তখন তো তারাও একই কাজ করছেন। হ্যাঁ, এখন তারা যদি আবার ক্ষমতায় আসেন, তারা যে একই কাজ করবেন না, সেটার গ্যারান্টি কোথায়? তার মানে কি, যে পলিটিক্যাল পার্টিগুলা তাদের যদি সদিচ্ছা না থাকে, তাদের মধ্যে যদি অবজেক্টিভলি যে প্রবলেম, আমরা এই কাজগুলা মানে দখলতন্ত্র, যেটা হল দখল করার, প্রফেসর হারুন একটু আগে বললেন ঢাকা ইউনিভার্সিটির 2টা হল 2টা দলের হাব ছিল একটা সময়। এখন কি হয়, সরকার যে দল যখন ক্ষমতায় থাকে, হলটা তাদের দখলে চলে যায়। ঠিক আছে? তো আমাদের এই দলীয় রাজনৈতিক যে সংস্কৃতি, রাজনৈতিক দলগুলোর যে সংস্কৃতি, এই সংস্কৃতিটাকে নিয়ে আমরা কেন কথা বলতেছি না? হ্যাঁ, তাদেরকে কেন প্রশ্নের মুখোমুখি করা হচ্ছে না? হ্যাঁ, এখন তো শব্দ, হ্যাঁ, সেই জিনিসটা যদি আমরা না করি, এই তাদেরকে আমরা মানে ইলেকশন জিতে আপনি বলতেছেন করবেন, কিন্তু আপনি করলেন না। ইলেকশন জেতার পরে আপনি সম্পূর্ণ বিপরীত জিনিসটা করলেন, যেটা আপনি প্রমিস করছিলেন আপনি করবেন না, আপনি ওই কাজটাই করা শুরু করলেন। তাইলে কি আমার অনেক পেসিমিজম এসে পড়েছে। মানে অ্যাটলিস্ট আমি 2006-7 বা 8-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমি অ্যাটলিস্ট আই ওয়াজ ইয়াং ব্যাক দেন, আমি দেখেছি যে 2জন নেত্রীকেই জেলে ভরা হয়েছে। আমার ফ্রেন্ডদের বাবারা হারায় গেছে, তারা লো লেভেলের সরকারি জব করতো, হাই লেভেলেরও করতো, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাইকে অ্যাকাউন্টেবিলিটি ছিল। বাট এবার এসে আমার কাছে মনে হচ্ছে যে যাদেরকে ধরা উচিত তারাই নাই দেশে, যেটা আমি 7-8-এ দেখছিলাম। তো এই জন্য আমার কিছু পেসিমিস্টিক মানে বাংলাদেশের নিয়ে অপটিমিজম কমে গেছে। তো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কি, যে অলরেডি যে গ্র্যাব মানে এটা হিসাব রাখছে, আমার কাছে মনে হয়েছে যে বিএনপি হিসাব রাখছে 15 বছরে কে কি করছে, কে কোথায় গিয়ে কোন গ্রামে একটা অফিস খুলেছে বা কিছু একটা খুলেছে, ওখান থেকে তারা দল চালাইতো, ছাত্রলীগ বা লীগের লোকজন, সেগুলোতে তারা তালা দিয়ে দিয়েছে। মানে তারা হিসাব রাখছে সবকিছু, যা দেখে বোঝা যায়। তো আমার কাছে মনে হয় যে দে আর অলসো হাংরি। সো দিস ইজ, আমার কাছে মনে হয়, ইটস এ পার্সোনাল অপিনিয়ন, ইটস গোনা বি আ সাইকেল। দেন ডক্টর ইউনূস যদি এগুলো কন্ট্রোল করতে চান, আমার তখন আবার গিয়ে মনে হয় যে তারেও ওই অথরিটেরিয়ান স্টেপই নিতে হবে দেশের মানুষকে কন্ট্রোল করার জন্য, কারণ ইট কামস ডাউন টু মোরাল এন্ড অল দোস আদার থিংস। আমি একটা জাস্ট জেনারেল পয়েন্ট বলি, যে আমাদের একটা সেন্স আছে, পিপল টক অ্যাবাউট দিস অ্যাজ এ বেনেভোলেন্ট ডিক্টেটর, যে আপনি যে পয়েন্টটা বললেন যে ডক্টর ইউনূসকেও নিতে হবে। আমি বলবো, you can look it up. There are research that shows that the benevolent dictator doesn't work. এটা বলা হয়, I mean it's an oxymoron, to be frank. It doesn't work. Of course, dictators want to know that I'm benevolent because I'm doing everything for you. I mean, to be frank, এর সাথে একই কথা, এক্স্যাক্টলি সেম কথা বলছে, যে আমি সবকিছু সমাধান করে দিতে পারবো, এবং আলটিমেটলি তাই হয়। বাট ওই ডিক্টেটরকে পাওয়ার রাখতে হলে they have to satisfy the people in other people in power এবং other people with money. So আপনি যেটা বলেন, I kind of share part of your pessimism, যে আপনি যেটা, আমিও মনে করি এখন যেটা, যে what seems to be happening, what seems to be the most realistic scenario, যে in some form of election হবে, you can see the news, যে আগে সবকিছু যেটা আওয়ামী লীগের দখল ছিল, এখন সবকিছু বিএনপি দখলে যাচ্ছে। ওই খাত বলেন, ইজারা বলেন, টোল বলেন, যেগুলো যাদের আন্ডারে ছিল, ব্যাংকিং সিস্টেম বলেন, আগে আওয়ামী লীগের লোকের আন্ডারে ছিল, এখন সেটা বিএনপি দখলে যাচ্ছে, এবং বিএনপি উইল গেট ইনটু দ্য পাওয়ার। ইলেকশন হলেও বিএনপি, উই অল এগ্রি, আই থিঙ্ক ইন জেনারেল, যে এখনকার যে সিচুয়েশন, মোস্ট লাইকলি বিএনপি উইল উইন দ্য ইলেকশন, মেজরিটি অ্যাট লিস্ট, এবং ওরা পাওয়ার যাবে, এবং দে উইল ট্রাই টু ডু দ্য সেম থিং। হোয়াট আই হোপ will happen, যেটা আমি আগে বলছিলাম, সেটা হচ্ছে ওই যে প্রেশার গ্রুপ, যে স্টুডেন্টরা যে একটা প্রেশার গ্রুপ হচ্ছে, যে if they continue to work on that pressure group, then we will have some change. আমি মনে করি না বাংলাদেশে একটা বিপ্লব হচ্ছে। This is not the Cuban revolution, this is not Chinese revolution, that আমরা একেবারে সিস্টেম সবকিছু চেঞ্জ করে will start from zero. It's a কি বলবো, পাবলিক আপরাইজিং against a autocratic government. এবং আমরা পুরোনোটাকে চেঞ্জ করতে চাই, বাট উই স্টিল হ্যাভ দ্য সেম সিস্টেম।
the problem হচ্ছে now the new players are coming into the system and you're right, they will capture everything এবং they will try to do the same thing. The issue হচ্ছে whether we will be able to, and we বলতে আমরা জনগণ, that includes the pressure group, and that's why I think hopefully that the new pressure group, the students that came in, they will be able to keep in check. If not, we'll be in the same old school. আমি হয়তো প্রফেসর হারুনকে একটু ইন্টারাপ্ট করব মাঝখানে, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি। আমরা অনেক প্রবলেম বা বর্তমানে কি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করলাম এবং হোয়াট শুড ইউ লুক ফরওয়ার্ড ইন ফিউচার। তো আমরা হয়তো একটা গুড নোটেই শেষ করতে চাই। আমরা যদি আপনার দুজনের কাছেই শুনি, প্রথমে ডক্টর হায়দরি আহমেদের কাছে শুনবো এবং এরপর ডক্টর হারুনের কাছে শুনবো যে are there any hopes in near future or in long term future, and any final thoughts about the futures basically, যে ভবিষ্যৎ ভালো করার জন্য আপনাদের দুজনের অপটিমিস্টিক সাইডগুলো যদি একটু খুবই 1 থেকে 2 মিনিটের মধ্যে যদি ব্রিফলি বলেন। আমি শুরু করছি। আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে ডিসকাশনটা, যে পাবলিক ডিসকোর্স, আমরা যাতে এখন এই সমস্ত মানে ওই পলিটিক্যাল ক্যাচওয়ার্ড বা এই সাইকেলে যাতে আমরা না যাই, যে আমাদেরকে ডিসকাশনটা কন্টিনিউ থাকা দরকার, যে রাজনৈতিক দলগুলোরও একটা অ্যাকাউন্টেবিলিটি আছে, শুধু ভোটের অ্যাকাউন্টেবিলিটি না, এক্স্যাক্টলি ভোটের বাইরেও তাদেরকে অ্যাকাউন্টেবল থাকতে হবে, যে আপনি কেন এই কাজটা করছেন, এখন কেন এই কাজটা করতেছেন, তখন আপনার পজিশন এটা ছিল, এখন কেন সেটা বদলাচ্ছে। কন্টিনিউয়াস এই ডিসকাশনটা এবং থাকতে হবে, ওইটার একটা স্পেস থাকতে হবে। ঠিক আছে, যে এখন মনে করেন যে আওয়ামী লীগের সময় কি হয়েছিল, যে আওয়ামী লীগের বিরোধিতা করে ফেসবুকে স্ট্যাটাস করলে প্রফেসর হারুন কারেক্টলি পয়েন্টেড আউট যে আমরা যে সাইবার সিকিউরিটি আইন ওইটা দিয়ে আজকে আমাদের কোনো কিছু মানে কোনো করতে হবে না, দেশের বাইরে থেকে যেটা আমরা করতে পারছি। ঠিক আছে, আমাকে হয়তো আমি ছাত্রলীগকে নিয়ে একটা স্ট্যাটাস দিচ্ছি যেটা নিয়ে আমাকে কোনো ধরনের কনসিকুয়েন্স ফেস করতে হয় নাই, কিন্তু আমার বন্ধু কেউ এটা করার সাহস দেখায় নাই, কারণ তারা দেশে আছে। আমাদেরকে সবার আগে এই যে রাজনৈতিক দলের অ্যাকাউন্টেবিলিটি, এই ডিসকাশনটা আমাদের মেইন স্ট্রিম করতে হবে। নাইলে এই যে প্রফেসর হারুন যেটা পয়েন্টলি বলছেন, যে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে একটা নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পরে বিএনপি আসবে, বিএনপি এবং তার সাথে হয়তো তার জামাত, তার সাথে একটা পার্টনারশিপ হবে, সরকার গঠন করবে এবং তারা সরকার চালাবে কয়েক বছর, আগামী 5 বছরের জন্য। কিন্তু সেই 5 বছরে আওয়ামী লীগ গত 15 বছর যে কাজটা করে গেছে, তারা যে ওই একই কাজ করবে না, এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দেখে মনে হচ্ছে যে ওরা ওই একই জিনিস রিপিট করবে। তো কোয়েশ্চেন হচ্ছে যে আমার যেটা হবে সেটা হচ্ছে যে লেটস বি হোপফুল, যে দুইটা জিনিস, একটা হচ্ছে যে প্রথমত এই রাজনৈতিক দলগুলোর যে ডিসকাশনটা, অ্যাকাউন্টেবিলিটি, যে আওয়ামী লীগের লোকজন কেন আওয়ামী লীগের সমালোচনা করতেছে না, আওয়ামী লীগের লোকজন কেন তারা বলতেছে না যে আমরা আসলে আওয়ামী লীগ ছিলাম না, আমরা এটা হয়েছিলাম যে শেখ হাসিনার পারিবারিক একটা দল, এটা আওয়ামী লীগ না। এইটা কেন তাদেরকে প্রশ্ন করা হচ্ছে না? তাদের মধ্যে যারা অপরাধী ছিলেন তাদের সাজা হোক, কিন্তু আওয়ামী লীগকে প্রশ্ন করা উচিত, ভাই আপনারা তো একটা নিজেদেরকে বলেন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, তো সেই ঐতিহ্য কোথায় গেল আপনাদের? এই কোয়েশ্চনটা তাদেরকে বহিষ্কার করার আগে তাদেরকে টিভি চ্যানেলে এটা তাদেরকে প্রশ্নটা করেন। তাইলে তাদেরকে ওই যে ডিম না মেরে তাদেরকে, ভাই আপনারা এই প্রশ্নের মুখোমুখি করেন যে স্যার আপনি কেন এটা কেন এরকম হলো, আপনার দলের অবস্থান কেন পরিবর্তন হলো, এবং এই প্রশ্নটা যাতে আমরা আওয়ামী লীগকে যেভাবে করছি আমরা প্রত্যেকটা দলকে করব। হ্যাঁ, ডক্টর হায়দরিকে ধন্যবাদ। আমি হয়তো এখানে একটা খুব ইন্টারেস্টিং টপিকস উনি একেবারে শেষের দিকে তুলছেন, আমরা হয়তো পরবর্তীতে এটা একটা পডকাস্টের এপিসোডই করা যায় যে কেন আওয়ামী লীগ তারা নিজের আত্মসমালোচনাটা করছেন না। যাই হোক, এটা হয়তো আমরা পরবর্তী এপিসোডের জন্য রেখে দিব। আমরা ডক্টর হারুনের কাছ থেকে সাম অপটিমিস্টিক ফিউচার হিসাবে আপনি কি দেখেন যদি খুব ব্রিফলি শুনি। Well, আমি শুরু করবো একটা হচ্ছে I think my worst fear, ঠিক আছে, then I'll try to make it positive. এই মুহূর্তে looking at everything, I think I have 2 things that I really fear in the short term that I see that is a problem. একটা হচ্ছে law and order situation. Law and order situation, somehow if we cannot improve it in the short term, this would, everything that we have achieved will be problem. Second হচ্ছে the inflation এবং the economy, আমাদের যে ওভারঅল আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই আন্দোলন, যদিও এটা ওই যে মেধা প্রসঙ্গ হচ্ছে, but the underlying reason why everyone joined is because of the economy.
যে ইকোনমিক প্রবলেম, বেসিক্যালি আনইকুয়াল ডেভেলপমেন্ট, যদি আমি এক কথায় বলি, যেটা 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 আমাদের দেশে হয়েছে, উইচ ইজ কাইন্ড অফ এ গ্লোবাল প্রবলেম, উই হ্যাভ আদার ইস্যুস টু। So in the short run, এগুলো যদি না করি, then we will become an anarchic situation. এবং আমাদের almost, I mean, that's one thing that I see as a biggest concern right now, that আমরা kind of almost anarchyর মধ্যে দিয়ে যাচ্ছি। ওই এখন যেটা প্রবলেম হচ্ছে যে everyone claims to be a pressure group, and then তাদের ইন্টারেস্ট হচ্ছে whatever helps them. সো 20-25 জন মানুষ গিয়ে আজকাল যে কোনো কিছু চেঞ্জ করার চেষ্টা করতে পারে। দ্যাটস সামহাউ ইউ হ্যাভ টু স্টপ ইট। এবং এটা ইমিডিয়েট, আই থিঙ্ক দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট, অ্যান্ড এটা যদি না হয়, দেন অল থিংস উইল বি লস্ট। দ্যাটস one of my concern, but hopefully they will take care of it. এবং in the long run, আমি যেটা আমি আবার বলছি, আমার আশাবাদী হওয়ার একটাই হচ্ছে, I'm not hopeful about political parties will change themselves. Reality বলে যে ওরা সেটা করবে না, because again I think that the politicians go to politics for power and money. It's true everywhere, বাংলাদেশের জন্য even more specific. So আমার হোপফুল হওয়ার একটাই সেটা হচ্ছে যে এই যে স্টুডেন্ট গ্রুপ, I'm not talking about one particular group, because I don't think there's one, because they were all united because there was one big problem, but now we have multiple groups. But আমার হোপ যে এদের মধ্যে যে প্রো ডেমোক্রেসি they will keep it alive, that they will continue to ask these questions, they will continue to force political parties to do the right thing, এবং that's the hope. আমরা আগেও কথা বলেছি যে বাংলাদেশের হিস্ট্রিতে উই হ্যাভ এ লং হিস্ট্রি অফ ফাইট ফর ডেমোক্রেসি, এবং টু বি ফ্র্যাঙ্ক আমরা জেন জি বলি এখন, বাট এভরি স্টুডেন্ট মুভমেন্ট হ্যাজ বিন লেড বাই স্টুডেন্টস হু আর ইন দেয়ার 20s, রিয়েলি। কোন স্টুডেন্ট মুভমেন্ট আমাদের পিপল ইন দ্য 50s দেখে দেওয়া হয়নি। নাও পিপল ইন আওয়ার এজ গ্রুপ, দে ক্যাপচার দ্য পাওয়ার, তাদেরকে করে। But I hope যে এই যে নতুন যে আইডিয়াটা, যে we are not just fighting against thing, এবং once we win this, যে আমরা we are going back to school, I think that স্কুলে ফেরত যেতে হবে, they have to go back to studies, but that when time comes that এরা আবার ইয়েতে নামবে, and we don't expect just the political parties, যে আওয়ামী লীগ, বিএনপি বা একজনকে করবে, but we want the student group to continue to ask this. That's my hope. I'm not sure that will happen in the long run, but that's, I think, is ওখানে আমি হোপটা দেখি, but I see a lot of স্টুডেন্ট বা প্রেসার গ্রুপের একটা ইনভলভমেন্ট থাকা উচিত। হ্যাঁ, অবভিয়াসলি এটার সাথে পুরোপুরি একমত। This will be the first time like a modern election হতে যাবে ভবিষ্যতে, একটা tumultuous একটা টাইমের মধ্যে আমরা যাচ্ছি। এটাতে অনেক ধরনের বায়াস আসবে, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, কারণ আমরা যেটাই বলেন, ডেটা বলেন, হিস্ট্রি বলেন, আমরা আমাদের ইনফরমেশন সোশ্যাল মিডিয়া থেকেই পাবো। আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা এটাতে বায়াস হবে। আর যেহেতু অধিকাংশ লোকজনই এখন পরাশক্তি হয়ে গেছে, আমাদের শত্রুরা পরাশক্তি, এখন তারাও চেষ্টা করবে বায়াস করতে। বাট দিন শেষে আমাদের ইয়াং জেনারেশন, যতই জেনারেশন থাকুক না কেন, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলো আমাদের ডিভিশন ক্রিয়েট করবে, এগুলোর মধ্যে আমাদের মধ্যেই মারামারি সৃষ্টি করবে, আমরা একজন আরেকজনকে ব্লেম করা শুরু করবো। বাট এন্ড অফ দ্য ডে আমরা বাংলাদেশি, জাতি ধর্ম নির্বিশেষে আমরা বাংলাদেশি, এটাই আমাদেরকে মাথায় রাখবে। সো ইট ওয়াজ আ নাইস ডিসকাশন। থ্যাংক ইউ ডক্টর হারুন, ডক্টর হায়দারি। অবশ্যই আপনাদের দুজনকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাকে করার জন্য, টু গিভ আ চান্স। থ্যাংক ইউ। আমরা আবার হয়তো ভবিষ্যতে আপনাদের সাথে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। দর্শকদেরও ধন্যবাদ, সাথে থাকার জন্য। দর্শকদেরকে ধন্যবাদ। আগাম লাইক, ফলো, শেয়ার করে সাথে থাকুন।